আচ্ছা দেখেন, আমরা আজকে পড়বো ভার্ব এবং হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। তো শুরুতে আমরা একটু ভার্ব নিয়ে আলোচনা করব। আমরা শুরুতে একটু ভার্ব নিয়ে হচ্ছে আলোচনা করব। আমরা ভার্ব এর আগেও কিছুটা আলোচনা করেছিলাম, যে বিভিন্ন ধরনের ভার্ব, যেমন ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, এই ধরনের ভার্বগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আমরা একটু টাচ দিয়ে যাব। ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব, এটা ভাগ করা হয় একটা ভার্বের অবজেক্ট আছে নাকি অবজেক্ট নাই, এইটা হিসেবে ভাগটা করা হয়। যদি একটা ভার্বের অবজেক্ট থাকে তখন সেটাকে আমরা বলি ট্রানজিটিভ ভার্ব, আর যদি অবজেক্ট না থাকে সেটাকে আমরা বলি ইনট্রানজিটিভ ভার্ব। বাংলাতে হচ্ছে সকর্মক ক্রিয়া এবং হচ্ছে অকর্মক ক্রিয়া। তো ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব, এখানে কিন্তু ফাইনাইট নাকি নন ফাইনাইট, এটা কি প্রিন্সিপাল নাকি এটা মোডাল বা অক্সিলারি, ওগুলো এখানে কোনো কিছু আসবে না, কারণ ওই হিসাবে এটা ভাগটা করা হয়নি। এই ভাগটা করা হয়েছে অবজেক্ট আছে নাকি অবজেক্ট নাই, এই হিসাবে ভাগটা করা হয়েছে। এবং এইখানে বোঝার জিনিসটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এই ট্রানজিটিভ ভার্ব যুক্ত সেন্টেন্সগুলোর আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি বা ভয়েস চেঞ্জ করতে পারি। আর ইনট্রানজিটিভ ভার্বগুলোর আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবো না। এবং ইনট্রানজিটিভ ভার্বগুলোর সাথেই সাধারণত প্রেপোজিশন হয়। যেমন ধরেন আমি বললাম যে হি গোজ টু স্কুল। ঠিক আছে, দেখুন, গোজের পরে টু আছে, টু এর পরে স্কুল হয়েছে, তাহলে এই টুটা কিন্তু একটা প্রেপোজিশন। ঠিক আছে, এরপরে ধরেন বললাম যে হি হি কেম ইন দ্য মিটিং। তাহলে দেখুন, এখানে হি কেম, এই কেমটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, কারণ এখানে তার কোনো অবজেক্ট নাই, এবং এইটার সাথে একটা ইন বসেছে, ইন হচ্ছে প্রেপোজিশন। তাহলে এটা গেল একটা বেসিক। আমরা অবজেক্ট আছে নাকি নাই সেটা দুইটা প্রশ্ন দিয়ে বুঝতে পারবো। একটা হচ্ছে হুম, কাকে, এবং আরেকটা হচ্ছে হোয়াট, কি। যেমন করিম হেল্প মি, করিম আমাকে সাহায্য করে। আমি যদি হেল্পকে প্রশ্ন করি যে করিম কাকে সাহায্য করে, তাহলে আমি উত্তর পাচ্ছি মি, আমাকে সাহায্য করে, তাহলে মি হচ্ছে এখানে অবজেক্ট। আবার কাউসার ওয়াজ ড্রাইভিং আ নিউ কার, এখানে ড্রাইভকে যদি আমি প্রশ্ন করি যে কাউসার কি চালাচ্ছে বা কি ড্রাইভ করছে, আমি উত্তর পাচ্ছি আর নিউ কার, একটা নতুন গাড়ি ড্রাইভ করছে, তাহলে এটাকে আমি কি দিয়ে প্রশ্নের উত্তর পাচ্ছি। তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। ওকে, কিন্তু এখানে দেখেন সালমা ইজ স্লিপিং নাও, স্লিপকে যদি আপনি প্রশ্ন করেন কি বা কাকে, আপনি কোনো উত্তর পাবেন না। কিন্তু আপনি যদি স্লিপকে প্রশ্ন করেন কখন, সালমা কখন ঘুমাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি উত্তর পাচ্ছেন নাও, এখন ঘুমাচ্ছে। তাহলে এইখানে নাও হচ্ছে একটা অ্যাডভার্ব, এটা আমরা আগে দেখেছি, এবং এই স্লিপটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, এখন আসেন ফাইনাইট ভার্সেস হচ্ছে নন ফাইনাইট। এটা আমি বিস্তারিত আলোচনা করব না, কারণ এটা নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে। ফাইনাইট ভার্ব হচ্ছে কোনটা? যেই ভার্বটা যেই ভার্বটা টেন্স অনুযায়ী চেঞ্জ হবে, এবং যেই ভার্বটা দেখে টেন্স চেনা যাবে, এবং যেই ভার্বটা সাবজেক্টের পার্সন এবং নাম্বার অনুযায়ী চেঞ্জ হয়, সেটাকে আমরা ফাইনাইট ভার্ব বলি। আর যেটা চেঞ্জ হয় না সেটাকে আমরা নন ফাইনাইট ভার্ব বলি। যেমন এখানে ক্রাইং, এই ক্রাইংটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, কারণ এই ক্রাইং, এটা এটা দিয়ে আপনি টেন্স চিনতে পারবেন না, কারণ ক্রাইং এই ভার্বের সাথে আইএনজি কয়েকটা টেন্সের মধ্যেই আছে। এটাকে আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াসে পাবেন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে পাবেন, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সবগুলোতেই ভার্বের সাথে আইএনজি আছে। সুতরাং কেবল ভার্বের সাথে আইএনজি দিয়ে টেন্স আসলে চেনা যায় না। যখনই এখানে একটা ইজ আসছে তখনই আমি টেন্সটা চিনতে পেরেছি। আবার এই ক্রাইং সাবজেক্টের উপরে নির্ভরশীল নয়। আমি যদি সারার বদলে দে দিতাম অথবা এখানে উই দিতাম, তাহলেও এই ক্রাইং এর কোনো পরিবর্তন হতো না। এই ক্রাইং হচ্ছে নন ফাইনাইট ভার্ব এবং ইজ হচ্ছে ফাইনাইট ভার্ব। এবং আরো স্পেসিফিক ভাবে বললে এই ক্রাইং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, তাহলে আমরা এটা নিয়ে আর আলোচনা করছি না। এরপরে আসেন, আমরা ফাইনাইট ভার্ব মোটামুটি এগুলা দেখেছি। প্রিন্সিপাল ভার্ব আমরা জানি, যেই ভার্বের অর্থ বাক্যে প্রকাশিত হয় সেটাই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এখন এই প্রিন্সিপাল ভার্বটা ট্রানজিটিভ ভার্ব হতে পারে, ইনট্রানজিটিভ ভার্ব হতে পারে, ফাইনাইট ভার্ব হতে পারে, নন ফাইনাইট ভার্বও হতে পারে। তবে প্রিন্সিপাল ভার্বের মেইন কাজটাই হচ্ছে এটা বাক্যে অর্থ প্রকাশ করে। প্রিন্সিপাল ভার্বের অর্থই বাক্যে প্রকাশিত হয়, অন্য কোনো ভার্বের অর্থ, অন্য কোনো ভার্ব বলতে এখানে অক্সিলিয়ারি ভার্ব থাকতে পারে, তারপরে মোডাল অক্সিলারি ভার্ব থাকতে পারে। প্রিন্সিপাল ভার্বের অর্থটাই বাক্যে প্রকাশিত হয়, এবং এই প্রিন্সিপাল ভার্ব ছাড়া আপনি একটা বাক্য লিখতে পারবেন না। কোনো একটা বাক্যে যদি কেবল একটা ভার্ব থাকে তাহলে সেটাই হয় প্রিন্সিপাল ভার্ব।
ওকে, তারপরে অক্সিলিয়ারি ভার্ব আমরা দেখেছি। অক্সিলিয়ারি ভার্বের মধ্যে দুই ধরনের অক্সিলিয়ারি থাকে, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি এবং আরেকটা হলো টেন্স অক্সিলিয়ারি। প্রাইমারি অক্সিলিয়ারি বা টেন্স অক্সিলিয়ারি কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি বা টেন্স অক্সিলিয়ারি। আর এগুলোর বাইরে আরেকটা অক্সিলিয়ারি আছে, সেটা হচ্ছে মোডাল অক্সিলিয়ারি। শেল, উইল, ক্যান, কুড, মাস্ট, মাইট, ওথ, টু, এগুলো হচ্ছে মোডাল অক্সিলিয়ারি। ওকে, আমরা এইবার একটা নতুন ধরনের ভার্ব শিখব, সেটা হচ্ছে পজিটিভ ভার্ব। বাংলায় হলো প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া। প্রযোজনা করা মানে কি? দেখবেন নাটক বা সিনেমা বা কোনো একটা অ্যাড, এই ধরনের জিনিসগুলোতে একটা শব্দ থাকে প্রযোজক, ইংরেজিতে হচ্ছে প্রডিউসার। তার কাজটা কি? তিনি হচ্ছেন টাকা লগ্নি করেন, তিনি টাকা দেন, স্পন্সর করেন। এবং তার স্পন্সর না, আসলে তিনি আসলে এই টাকাটা এখানে বিনিয়োগ করেন, বিনিয়োগ করে তিনি একটা মুভি বানান, একটা সিনেমা তিনি বানান। এবং এইটা যখন হলে চলে, টাকা পয়সা ইনকাম করে, তখন প্রযোজকের লাভ হয়। তাহলে কোনো কিছু প্রযোজনা করা মানে কি? মানে আপনি টাকা দিচ্ছেন, টাকা দিয়ে আপনি কাজটা করিয়ে নিচ্ছেন। আপনি যিনি ডিরেকশন দিবেন তাকে টাকা দিচ্ছেন, সেই ডিরেক্টর অ্যাক্টরদের দিয়ে, আর্টিস্টদের দিয়ে ওই মুভি বা নাটকটা করিয়ে নিবেন। তাহলে এখানে আপনি নিজে অ্যাক্টর না, নিজে আপনি ডিরেক্টরও না, আপনি এখানে টাকা দিচ্ছেন, প্রযোজনা করছেন। ঠিক একইভাবে পজিটিভ ভার্ব নামের একটা ভার্ব আছে, যেগুলো দিয়ে বোঝানো হয় যে যিনি সাবজেক্ট থাকবেন তিনি কাজটা নিজে করছেন না, তিনি কাজটা আরেকজনকে দিয়ে করাচ্ছেন। আমরা কিছু এক্সাম্পল দেখি। ধরেন বললাম আই ওয়াক, মানে আমি হাঁটি। আই ওয়াক মানে হচ্ছে আমি হাঁটি। আর যদি আমি এরকম বলি যে দ্য চাইল্ড ওয়াক, তাহলে বাক্যটা হয় শিশুটি হাঁটে। আই ওয়াক, আমি হাঁটি, দ্য চাইল্ড ওয়াক মানে হচ্ছে শিশুটি হাঁটে। কিন্তু আমি যদি বলি আই ওয়াক দ্য চাইল্ড, তার মানে এখানে আমি কি বোঝাচ্ছি? আমি শিশুটিকে হাঁটাই। আপনার ছোট ভাগ্নি অথবা আপনার ছোট ভাইয়ের ছেলে বা মেয়ে, আপনি তাকে হাঁটাচ্ছেন, সে হাঁটা শিখছে, আপনি তাকে ধরে ধরে হাঁটাচ্ছেন। তার মানে আপনি দ্য চাইল্ডটিকে, শিশুটিকে হাঁটাচ্ছেন, তাকে দিয়ে কাজটা করাচ্ছেন। আবার বললাম আই ইট সুইট, আমি মিষ্টি খাই। দ্য চাইল্ড ইটস সুইট, শিশুটি মিষ্টি খায়। যখন বলবো আই ফিড দ্য চাইল্ড, তার মানে আপনি শিশুটিকে খাওয়াচ্ছেন। শিশুটিকে খাওয়াচ্ছেন মানে কি? আপনি শিশুটির মুখে খাবার তুলে দিচ্ছেন, আহার তুলে দিচ্ছেন। তাহলে আপনি শিশুটিকে দিয়ে কাজটি করাচ্ছেন। কারণ আমি বললাম যে আমি আমার বাড়িটা রং করিয়েছি। আপনি নিজে কিন্তু আপনার বাড়িটা রং করাননি, আরেকজনকে দিয়ে আপনি বাড়িটাকে রং করিয়েছেন। আমি আমার গাড়িটাকে ঠিক করেছি, আপনি নিজে গাড়িটাকে ঠিক করেননি, গাড়িটা আপনি মেকানিকের কাছে দিয়েছেন, তাকে দিয়ে আপনি গাড়িটা ঠিক করিয়েছেন। ঠিক আছে? তাহলে আবার আরেকটা এক্সাম্পল দেখেন, আমরা একটা কমন কথা বলি যে আমি চুল কাটবো। হুম, আমি চুল কাটবো। এখন আপনার চুল কি আপনি কাটেন? না, আপনার চুল আপনি কাটেন না। যিনি নরসুন্দর থাকেন তিনি আপনার চুলটা কেটে দেন। তাহলে এখানে হবে যে আমি আমার চুল কাটালাম। এটা যদি আপনি এভাবে করেন যে আই কাট মাই হেয়ার, তাহলে কি বাক্যটা হইলো? আই কাট মাই হেয়ার অর্থ হচ্ছে আমি আমার চুল কেটেছি। কিন্তু আপনি কি আপনার চুল কেটেছেন? না, আপনি আরেকজনকে দিয়ে আপনার চুল কেটেছেন। তাহলে ইংরেজিটা হবে এরকম, আই হ্যাড মাই হেয়ার কাট। আই হ্যাড মাই হেয়ার কাট, আমি আমার চুল কাটিয়েছি। তো এই এই ধরনের যে ভার্বগুলো আছে, যেগুলো দিয়ে আপনি আরেকজনকে দিয়ে কাজটা করাচ্ছেন, সেটা বোঝানো হয়, এই ভার্বগুলোকে বলা হয় পজিটিভ ভার্ব। তো ইংরেজিতে কিছু ভার্ব আছে যেগুলো এমনিতেই পজিটিভ হয়, যেমন ওই যে আই ফিড দ্য চাইল্ড, আই ওয়াক দ্য চাইল্ড, এগুলো হচ্ছে এমনিতেই পজিটিভ। তবে আপনি যদি যে কোনো ভার্বকে পজিটিভে পরিণত করতে চান, তাহলে স্পেসিফিক কিছু ভার্বের সাহায্য আপনাকে নিতে হবে। এই ভার্বগুলো হচ্ছে মেক, লেট, হেল্প, হ্যাভ, গেট। এই পাঁচটা ভার্ব দিয়ে আপনি সব ভার্বকেই আপনার পছন্দ মতো, প্রয়োজন মতো পজিটিভে পরিণত করতে পারবেন। এই ভার্বগুলো দিয়ে অন্য কোনো ভার্বকে পজিটিভে পরিণত করা যায়। তো যখন আপনি পজিটিভে পরিণত করবেন, তখন কিছু নিয়মকানুন আপনাকে মানতে হবে। এইটাই আমরা এখন শিখব। আচ্ছা, দেখেন দুইটা বাক্য দেওয়া আছে। একটা বাক্য হচ্ছে
আই হ্যাড মাই কার রিপেয়ার্ড। আই হ্যাড মাই কার রিপেয়ার্ড। আমি আমার গাড়িটাকে ঠিক করিয়েছি। আই মেড হিম ডু দিস জব। আমি এই কাজটি তাকে দিয়ে করিয়েছি, অথবা আমি কাজটি করতে তাকে বাধ্য করেছি। আপনি নিজে কাজটি করেননি, আপনি আরেকজনকে দিয়ে কাজটি করিয়েছেন। আচ্ছা, এখানে একটু বুঝতে চেষ্টা করেন, এই যে মাই কার, এই মাই কার, এটাকে আপনি ঠিক করেছেন, এটাকে আপনি রিপেয়ার করেছেন। আচ্ছা, এই রিপেয়ার, ধরেন আপনার একটা গাড়ি আছে, এই টেসলা এসে আপনার আপনার গাড়িটাকে মেরে দিছে। হ্যাঁ, টেসলা আপনার আপনার গাড়িটাকে একদম একদম বেন্ড করে দিছে। এটা আপনি এখন ঠিক করিয়েছেন। তাহলে ঠিক করানোর যে ফলাফলটা, সেটা রিসিভ করেছে কে? আপনার কার নাকি আপনি? অবশ্যই আপনার কার, কারণ আপনার কার বেন্ড ছিল, স্ক্র্যাচ পড়েছিল, সেটা আপনি ঠিক করেছেন। তাহলে এই ঠিক করানোর কাজের যে ফলাফলটা, সেটা রিসিভারকে, রিসিভার হচ্ছে আমার গাড়ি, আপনার কার। ওকে, তাহলে এই যে মাই কার হচ্ছে অ্যাকশন, রিসিভার। এটা একটু ভালোভাবে খেয়াল করেন। আবারও বলি, আপনার একটা শার্ট ছিঁড়ে গেছে, আপনি এই শার্টটা পুনরায় সেলাই করালেন, অথবা আপনি পুনরায় এটাকে ঠিকঠাক করালেন। তাহলে এই যে সেলাইয়ের মধ্য দিয়ে আপনার শার্টটা ঠিক হলো, এই যে অ্যাকশনটা, এই যে কাজটা, এই কাজটার ফলাফলটা আপনার কাছে আসছে নিশ্চয়ই, আপনার শার্ট। কিন্তু আসলে ফলাফলটা রিসিভারকে, আপনার শার্ট। আরেকটা এক্সাম্পল আরেকটা এক্সাম্পল নেন। আপনি আপনার বাড়িটাকে রং করিয়েছেন। আগে ছিল আপনার বাড়িটা মলিন, এখন এটাকে আপনি একদম ধবধবে সাদা রং করিয়েছেন। তাহলে এখন আপনি আপনার বাড়িটাকে রং করালেন, অ্যাকশনের রিসিভারটাকে আপনার বাড়ি, কারণ আপনার বাড়িটা এখন সাদা দেখাচ্ছে। আপনি তো নিশ্চয়ই আপনার নিজের গায়ে রং করাননি, তাইলে আপনি হইতেন অ্যাকশন রিসিভার। তাহলে এখানে মাই কার্ডটা হচ্ছে অ্যাকশন রিসিভার। এটা এতভাবে বলার কারণ হচ্ছে, পজিটিভ ভার্বের ব্যবহার বুঝতে হলে আপনাকে অ্যাকশন রিসিভার এবং অ্যাকশন ডুয়ার সম্পর্কে খুব ভালোভাবে ধারণা থাকতে হবে। আচ্ছা, আই মেড হিম ডু দিস জব। আচ্ছা, এখন দেখেন, আপনি এই হিমকে দিয়ে কাজটা করালেন। এখানে কাজটা কে করেছে? অ্যাকশন ডুয়ারকে। অ্যাকশন ডুয়ার কিন্তু হিম, আপনি তাকে দিয়ে কাজটা করিয়েছেন। এই যে কাজটা যে হইল, জবটা যে ডান হইল, এই জবটা ডান করেছে কে? হিম। তাহলে এখানে অ্যাকশন ডুয়ারকে, হিম। তাহলে মাই কার হচ্ছে অ্যাকশন রিসিভার, আর হিম হচ্ছে অ্যাকশন ডুয়ার। এই দুইটা ব্যাপার আশা করি বুঝতে পেরেছেন। এই দুইটা ব্যাপার যদি না বুঝে থাকেন, তাহলে কিন্তু পজিটিভ ভার্বের অনেক কিছুই না, আপনি কিছুই বুঝবেন না। আশা করি বুঝতে পেরেছেন কোনটা অ্যাকশন রিসিভার, কোনটা অ্যাকশন ডুয়ার। আচ্ছা, এই এতক্ষণ ধরে এই যে অ্যাকশন রিসিভার অ্যাকশন ডুয়ার বললাম কেন, একটু পরে বুঝবেন কেন। তাহলে দেখেন এখানে, হি হেল্পড মি ক্যারি দ্য ব্যাগস। তাহলে এখানে মি হচ্ছে কি? মি হচ্ছে অ্যাকশন ডুয়ার। আমি এখানে এডি লিখতেছি, এডি মানে হচ্ছে অ্যাকশন ডুয়ার। দে হ্যাড দ্য হাউস পেইন্টেড। এখানে দা হাউস কি? দা হাউস হচ্ছে অ্যাকশন রিসিভার। হি মেড দ্য রুম ক্লিন। তাহলে এখানে দ্য রুম হচ্ছে কি? অ্যাকশন রিসিভার। আই মেড দ্য মেশিন রান ফর দ্য হোল নাইট। দেখি আপনারা একটু বলেন এইটা আমাকে, যে এইখানে দ্য মেশিন, এটা কি অ্যাকশন ডুয়ার নাকি অ্যাকশন রিসিভার? এটা একটু আমাকে বলেন। আপনাদের চ্যাট অন করা আছে, এটা একটু আমাকে বলেন যে এই যে দ্য মেশিন, এটা কি অ্যাকশন ডুয়ার নাকি অ্যাকশন রিসিভার? গুড, আপনারা আপনারা বুঝতে পেরেছেন। গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা বুঝতে পেরেছেন যে অ্যাকশন ডুয়ার আসলে কিভাবে হয়। কারণ এখানে অনেকের যে ব্যাপারটা মুখস্থ করে ফেলেন, সেটা হচ্ছে যে ব্যক্তিবাচক কোনো কিছু হইলে সেটা হয় অ্যাকশন ডুয়ার, আর বস্তুবাচক কোনো কিছু হইলে সেটা হয় অ্যাকশন রিসিভার, যেটা আসলে একদম ভুল। হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকমই হয়। যেমন দেখেন এখানে দা হাউস হচ্ছে একটা বস্তুবাচক, এটাই অ্যাকশন রিসিভার। দা রুম, এটা হচ্ছে বস্তুবাচক, এটা অ্যাকশন রিসিভার। এখানে মি আছে, এটা ব্যক্তিবাচক, এটা হচ্ছে অ্যাকশন ডুয়ার। তাইলে এইগুলো দেখে অনেকে মনে করেন অ্যাকশন ডুয়ার মানেই হচ্ছে সে ব্যক্তিবাচক হবে, আর অ্যাকশন রিসিভার মানেই সে বস্তুবাচক হবে, যেটা আসলে ঠিক নয়। যেমন দেখেন এখানে বলেছে, আই মেড দ্য মেশিন রান ফর দ্য হোল নাইট। আমি সারা রাত ধরে এই মেশিনটা চালিয়েছিলাম। এখন মেশিন কি আপনি ঘুরিয়েছেন? না, আপনি একবার চাবি দিয়ে দিয়েছেন, অথবা আপনি হয়তো মেশিনটাকে ঠিক করেছেন। ওই মেশিন নিজে নিজেই সারা রাত ধরে
রান করেছে, চলেছে। তাহলে এই যে রানের কাজটা এটা কে করেছে? দ্য মেশিন করেছে। আপনি হয়তো একটু চাবি দিয়ে দিয়েছেন, আপনি হয়তো ওই যে দেখবেন যে গ্রামে, হ্যাঁ, যে মেশিন স্টার্ট দেয়, ওই যেটা হ্যান্ডেল থাকে, হ্যান্ডেল দিয়ে এরকম ঘুরায়, হ্যাঁ, ঘুরাইতে 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 ওইটা ওই মেশিনটা স্টার্ট দেয়। তাহলে এখানে এই মেশিনটা হচ্ছে অ্যাকশন ডুয়ার। আচ্ছা, এখন আসেন এটা আমাদের কোন জায়গাতে কাজে লাগবে। দেখেন একটু আগে আমরা টোটাল 5টা ভার্ব দেখেছিলাম। সেই 5টা ভার্ব কি ছিল? 5টা ভার্ব ছিল হ্যাভ, মেক, লেট, হেল্প এবং গেট। যদি কখনো এই হ্যাভ, মেক, লেট অথবা হেল্প এগুলো পজিটিভ ভার্ব হিসেবে বসে এবং এগুলোর পরে অ্যাকশন ডুয়ার থাকে, অ্যাকশন রিসিভার না, অ্যাকশন ডুয়ার থাকে, তাহলে এগুলোর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসবে। হ্যাভ, মেক, লেট, হেল্প, এই সবগুলোর পরে যদি অ্যাকশন ডুয়ার থাকে, অ্যাকশন ডুয়ারটা বসে, তাহলে সবসময় ভার্বের বেস ফর্মটা বসবে। অ্যাকশন ডুয়ারের পরে ভার্বের বেস ফর্ম বসবে। আর যদি গেট থাকে এবং অ্যাকশন ডুয়ার থাকে, তাহলে তারপরে ইনফাইনিটিভ বসবে। তাহলে এখানে দুইটা জিনিস, আমরা কিন্তু এখন অ্যাকশন ডুয়ার নিয়ে কথা বলছি, অ্যাকশন রিসিভার নিয়ে কিন্তু কথা বলছি না, ঠিক আছে? তাহলে অ্যাকশন ডুয়ারের ক্ষেত্রে গেট ছাড়া, অ্যাকশন ডুয়ারের ক্ষেত্রে গেট ছাড়া অন্য যে ভার্বগুলো আছে সেগুলোর পরে অবশ্যই ভার্বের বেস ফর্ম বসবে। আর যদি গেট বসে তাহলে অ্যাকশন ডুয়ার থাকলে তারপরে ইনফাইনিটিভ বসে, ঠিক আছে? এখন এইখানে আরেকটা কনফিউশন হতে পারে, সেই কনফিউশনটা হচ্ছে এই যে মেক, হেল্প, গেট, এইগুলা কোন টেন্সে থাকতে পারে? এইগুলা যে কোনো টেন্সেই থাকতে পারে। যে কোনো টেন্সে থাকতে পারে বলতে, যে কোনো টেন্সে থাকতে পারে বলতে বোঝানো হচ্ছে এখানে গেটের বদলে আপনি উইল গেটও বসাইতে পারেন, এখানে গটও বসতে পারে, এখানে হ্যাভ গটেনও বসতে পারে, কোনো সমস্যা নেই। মানে এই যে গেট, হ্যাভ, মেক, লেট, হেল্প এগুলা যে কোনো টেন্সেই হতে পারে। এবং এই এইগুলা টেন্সের উপরে কিন্তু এই অ্যাকশন ডুয়ারের পরের যে ভার্বের বেস ফর্ম এইটা নির্ভর করবে না, ঠিক আছে? এইটা কোনোভাবেই নির্ভর করবে না। তাহলে আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আসলে অ্যাকশন ডুয়ার এবং অ্যাকশন অ্যাকশন রিসিভারটা কাজ করে। আচ্ছা, তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখি। দেখেন এখানে বলছে আই মেড মাই ব্রাদার, আই মেড মাই ব্রাদার ক্লিন হিজ রুম। দেখুন এই যে আই মেড আছে এখানে পাস্ট ফর্ম, ঠিক না? পাস্ট ফর্ম থাকলেও এখানে ভার্বের বেস ফর্মটাই বসবে, ভার্বের বেস ফর্মটাই বসবে, অন্য কোনো কিছু বসবে না। তাহলে মেড, মেডের পরে মাই ব্রাদার, এটা হচ্ছে কি অ্যাকশন ডুয়ার, এডি। তাহলে এখানে আমি ভার্বের বেস ফর্মটা বসাইলাম। আই গট মাই ফ্রেন্ড টু হেল্প মি উইথ মাই হোমওয়ার্ক। তাহলে এখানে গট আছে, আমরা জানি গেট থাকলে ইনফাইনিটিভ বসে, যে ইনফাইনিটিভ বসছে। আই হ্যাড মাই রুম বাই মি, আই হ্যাড মাই মম বাই মি আ টয়। আমি আমার মাকে দিয়ে একটা খেলনা কিনিয়েছি। তাহলে এখানে হ্যাড মাই মম বাই, তাহলে হেডের পরে মাই মম আছে, এখানে তাহলে অ্যাকশন ডুয়ারকে মাই মম, তাহলে এখানে আমি ভার্বের বেস ফর্মটা বসিয়েছি। তাহলে আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আশা করি আপনারা এই অ্যাকশন ডুয়ার দিয়ে যদি পজিটিভ ভার্ব আসে তাহলে সেটা আপনারা উত্তর করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, আমি একটু পরে আপনাদের চ্যাট বাক্স ওপেন করে দিব, তখন আপনারা হচ্ছে আমাকে জিজ্ঞেস করেন যে কোনো কিছু যদি বোঝা থাকে সেক্ষেত্রে আপনারা জিজ্ঞাসা করেন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা অ্যাকশন ডুয়ার দিয়ে এই ব্যাপারগুলো দেখলাম। এখন আমরা দেখব হচ্ছে অ্যাকশন রিসিভার দিয়ে। রিসিভার দিয়ে যাওয়ার আগে আমরা কিছু এক্সাম্পল দেখি। আওয়ার টিচার মেড আস ড্যাশ ভেরি হার্ড, তাহলে মেড আস ড্যাশ ভেরি হার্ড। এখন এখানে আরেকটা প্রশ্ন আপনাদের মনে আসতে পারে, সেটা হচ্ছে যে ভাই এই ভার্বগুলো যে পজিটিভ ভার্ব হিসেবে বসছে সেটা আমি কিভাবে বুঝবো? এটা বোঝাটা খুবই ইজি। ধরেন আমি যদি মেক দিয়ে একটা নর্মাল বাক্য লিখি, তাহলে আমি কি লিখবো? হি মেক্স মি আ কেক, সে আমার জন্য একটি কেক তৈরি করলো। হি মেক্স মি এ কেক, সে আমাকে একটি কেক তৈরি করে দিল। আচ্ছা, কিন্তু আমি যখন এই মেককে পজিটিভ ভার্ব হিসেবে বসাবো, তখন দেখুন তো বাক্যের স্ট্রাকচারটা কেমন। সাবজেক্ট, এরপরে মেড, মেডের পরে অবজেক্ট, অবজেক্টের পরে এখানে একটা ভার্ব বসে যায়। কিন্তু এইখানে দেখেন হি মেক্স মি, এই মি এর পরে বা এই কেকের পরে এখানে কিন্তু কোনো ভার্ব আসবে না। তাহলে যদি দেখেন যে লেট, মেক, হেল্প, গেট এগুলোর পরে
অবজেক্ট, এগুলোর পরে অবজেক্ট বসছে এবং অবজেক্টের পরে একটা ভার্ব বসছে, তখনই বুঝবেন যে হ্যাঁ এটা পজিটিভ ভার্ব। তাহলে এখানে আমরা কি বসাবো? এখানে মেইড আছে, তাহলে আমরা জানি এখানে ভার্বের বেস ফর্মটা বসবে, তাহলে সঠিক উত্তর হবে ওয়ার্ক। মাই প্যারেন্টস গট মি ড্যাশ ইনসাইড, তাহলে এখানে গট আছে, এখানে গটের জায়গায় যদি গেট থাকতো তাহলে কোনো অসুবিধা হইতো না। যদি গেটের জায়গায় উইল গেট থাকতো তাহলে কোনো অসুবিধা হইতো না। যদি হ্যাভ গটেন থাকতো তাহলে কোনো অসুবিধা হইতো না। তাহলে কোনো এইখানে এই ফাঁকা জায়গাতে কোন শূন্যস্থানটা বসবে সেটার উপরে কোনো কিছুই নির্ভর করতো না। আচ্ছা, তাইলে গট মি, তাহলে আমরা জানি গেট থাকলে যদি অ্যাকশন ডুয়ার থাকে, এখানে মি হচ্ছে অ্যাকশন ডুয়ার, মি হচ্ছে অ্যাকশন ডুয়ার, ঠিক আছে। তাহলে আমরা জানি গট থাকলে ইনফাইনিটিভ হয়, তাহলে এখানে টু ইস্ট হবে, ঠিক আছে। ওকে, এখন আসেন যে অ্যাকশন ডুয়ার তো আমরা দেখলাম, এরপরে আমরা দেখব অ্যাকশন রিসিভার। সাবজেক্ট হ্যাভ গেট, এরপরে অ্যাকশন রিসিভার যদি থাকে, খেয়াল করেন সাবজেক্ট সাথে হচ্ছে হ্যাভ এবং হচ্ছে গেট, হ্যাভ এবং গেট, এগুলোর পরে যদি অ্যাকশন রিসিভার থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। পাস্ট পার্টিসিপল ফর্ম কোনটা? ওই যে ভি থ্রি, সেই ফর্মটা হয়, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মটা হয় যদি হ্যাভ এবং গেট থাকে, ঠিক আছে। যেমন আই হ্যাড দ্য কার ওয়াশড, আই হ্যাড দ্য কার, আমি আমার গাড়িটাকে কি করেছি? ওয়াশ করিয়েছি। তাহলে এই যে দ্য কার, সে হচ্ছে কি অ্যাকশন রিসিভার। ওকে, দে গট দ্য হাউস পেইন্টেড, তাহলে এখানে দ্য হাউস কি? দ্য হাউস হচ্ছে অ্যাকশন রিসিভার। কিন্তু এটা দেখেন, ডোন্ট লেট দ্যাট বোদার ইউ, ডোন্ট লেট দ্যাট, এই দ্যাটটা কি? দ্যাটটা হচ্ছে অ্যাকশন, অ্যাকশন ডুয়ার, কারণ এইটাই তো আপনাকে বোদার করতেছে। তাহলে এখানে দেখেন এই যে বোদার, এটা আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম না রেখে এটাকে আমরা ভার্বের বেস ফর্ম দিয়েছি, ঠিক আছে। তাহলে হ্যাভ এবং গেট এগুলোর পরে যদি অ্যাকশন রিসিভার থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই এখানে তো কেবল হ্যাভ গেট দিলেন, এখানে লেট নাই, এখানে মেক নাই, এখানে হেল্প নাই, তাইলে কি এগুলোর সাথে কি কোনো কিছু হবে না? আচ্ছা, সাধারণত অ্যাকশন রিসিভারের সাথে এই হ্যাভ এবং গেট এই দুইটা পজিটিভ ভার্বই বসে, অন্য পজিটিভ ভার্বগুলো বসে না, সাধারণত বসে না। কিছু এক্সেপশনাল কেস থাকতে পারে, কিছু এক্সেপশনাল কেস থাকতে পারে, সেগুলো খুবই এক্সেপশনাল, তবে এইগুলাই সবসময় বসে, ঠিক আছে। তাহলে এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। এই পজিটিভ ভার্ব এইখানে যতটুকু আলোচনা করা হয়েছে জাস্ট এতটুকু জানলেই মোটামুটি চলবে, আরো কিছু টুকিটাকি আলোচনা আছে সেগুলো দিকে আমরা যাব না, ঠিক আছে। এখন আমাকে একটু বলেন, এই যে পজিটিভ ভার্ব ধরে, পজিটিভ ভার্ব নিয়ে এতক্ষণ ধরে বক বক করলাম, আপনারা কোনো কিছু আম, বুঝার অসুবিধা আছে কিনা আমাকে একটু জানান। পজিটিভ ভার্বটা বুঝতে পেরেছেন কিনা, বিশেষ করে অ্যাকশন ডুয়ার এবং হচ্ছে অ্যাকশন রিসিভার এই ব্যাপারটা ধরতে পেরেছেন কিনা। এখানে জাস্ট হচ্ছে আমরা তিনটা স্ট্রাকচার পড়েছি। একটা হচ্ছে যদি পজিটিভ সবগুলা পজিটিভ ভার্ব গেট ছাড়া, গেট ছাড়া সবগুলা পজিটিভ ভার্বের পরে যদি অ্যাকশন ডুয়ার থাকে তাহলে আমরা ভার্বের বেস ফর্মটা বসাই, তাহলে আমরা ভার্বের বেস ফর্মটা বসাই। আর যদি গেট থাকে, গেট থাকে বা গট থাকে, সেক্ষেত্রে আমরা সেক্ষেত্রে আমরা ইনফাইনিটিভটা বসাই। হি হেল্পড মি ক্যারি দ্য ব্যাগস, এই এক্সাম্পলটায় মি কিভাবে অ্যাকশন ডুয়ার হলো বুঝি নাই। হি হেল্পড মি ক্যারি দ্য ব্যাগস। আচ্ছা, এখানে ধরেন আপনি হচ্ছে যে একটা ব্যাগ, আপনার কাছে অনেকগুলা ব্যাগ আছে, হ্যাঁ, আরেকজন আপনাকে এই ব্যাগটা ধরতে সাহায্য করেছে। তাহলে এই যে ব্যাগ ধরার যে কাজটা করা, সাহায্য যে করা, এটা কে করেছে? আমি স্ক্রিন দেখাচ্ছি না তো, স্ক্রিন তো দেখাচ্ছি না, স্ক্রিন তো দেখাচ্ছি না। হ্যাঁ, এক্সামে এগুলো কিভাবে আসে? শূন্যস্থান পূরণ হিসেবে আসে। এক্সাম ওই যে এক্সাম্পল দেখাইলাম না শূন্যস্থান পূরণ, সেই শূন্যস্থান পূরণ হিসেবে আসে, শূন্যস্থান পূরণ হিসেবে আসে। ওকে, ঠিক আছে, আশা করি মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। কি বলেছেন? আহ আরেকবার বলবেন প্লিজ, কিভাবে বুঝবে অ্যাকশন ডুয়ার হবে? অ্যাকশন ডুয়ার মানে যে কাজটা করে, যে কাজটা করবে সেটাই তো অ্যাকশন ডুয়ার। আপনি দেখবেন যে অ্যাকশনটা এখানে কে করছে, অ্যাকশনটা কে করছে। ধরেন আবার, ধরেন আমি বললাম যে ধরেন আমি বললাম মাই ব্রাদার, মাই ব্রাদার, হ্যাঁ, মাই ব্রাদার হেল্প মি ডু দিস ওয়ার্ক, ঠিক আছে। এখন হ্যাঁ, এখানে আপনার কিছুটা
কনফিউশন হতে পারে যে আমার ভাই তো আমাকে সাহায্য করেছে। এখন এখানে হেল্প মি ডু দ্য ওয়ার্ক, এখানে মূল কাজটা কিন্তু আপনিই করেন। এখানে মূল কাজটা কিন্তু আপনিই করেন। হেল্প মি, হেল্প মি মাই ব্রাদার। তাহলে আমার ভাই হচ্ছে আমাকে সাহায্য করেছে, কিন্তু মেইন কাজটা কিন্তু আপনি করেছেন, মি। তাহলে এখানে আমি বা মি যেটা আছে ওইটা হচ্ছে অ্যাকশন ডুয়ার, হ্যাঁ, অর্থাৎ মেইন অ্যাকশন ডুয়ার। তাহলে এখানে হেল্পের পরে হেল্পটা পজিটিভ ভার্ব হিসেবে বসছে। তাহলে এরপরে এরপর অবজেক্ট আছে মি, এরপরে ভার্বের বেস ফর্মটা আমি বসাই দিব। ওকে, এখন এখানে একজন প্রশ্ন করেছেন এগুলা পরীক্ষাতে কিভাবে আসবে, এই যে পরীক্ষাতে এইভাবে আসবে, পরীক্ষাতে এইভাবে আসবে, তারপর পরীক্ষাতে এইভাবে আসবে, যে এইভাবে আসবে পরীক্ষাতে। ঠিক আছে, ওকে। এরপরে আসেন আমরা দেখবো হচ্ছে উইশ। উইশ, উইশ মানে কি? উইশ মানে হচ্ছে যে আমরা বলি যে ইচ্ছা, হ্যাঁ, বা হচ্ছে আশা করা, ইচ্ছা করা। তবে এই উইশ এটা বাস্তবের কোনো ইচ্ছা না, এটা একটা অবাস্তব ইচ্ছা, একটা অবাস্তব চিন্তা ভাবনা করা, অথবা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন এটা বোঝানো হয়। হাইপোথেটিক্যাল সিচুয়েশন বা অবাস্তব চিন্তা ভাবনা এগুলা আবার কি? দেখেন, আমরা এরকম কিন্তু আহ, আশা করি। যেমন ধরেন এই মুহূর্তে আপনি আশা করতেছেন যে ইস, যদি 30 তারিখ পরীক্ষাটা না হইতো। আপনি এটা মনে মনে আশা করতেছেন যে ইস, যদি 30 তারিখ পরীক্ষাটা না হইতো, কিন্তু আপনি জানেন 30 তারিখ পরীক্ষাটা হবে। আচ্ছা, এরপরে ধরেন যে গত শুক্রবার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাটা হলো, সেখানে প্রশ্ন ফাঁসের অভিযোগ আছে, প্রশ্ন হয়তো হয়েছে। হয়তো হয়েছে কি, আসলে হয়তো হয়েছে, কারণ টুকটাক প্রমাণ দেখা গিয়েছে। তো যদি এরকম হয়, আপনি এখন মনে মনে আশা করতেছেন যে ইস, যদি পরীক্ষাটা বাতিল হয়ে যেত। আপনি জানেন এটা সম্ভব না। আবার ধরেন আপনি বললেন যে ইস, আমার কাছে এখন যদি অনেক টাকা থাকতো, বা আমার কাছে এখন যদি অনেক আরো কিছু সময় থাকতো, তাহলে আমি আরো বেশি পড়তে পারতাম। এই এতক্ষণ ধরে যেই আশাগুলো, যেই উইশগুলো আপনি করেছেন বা আমি বলেছি, সবগুলো কিন্তু অবাস্তব। আপনিও জানেন এটা সম্ভব না। এই ধরনের সম্ভব না, অবাস্তব, কিন্তু আমরা প্রায় সময় এগুলা বলি। এইগুলা প্রকাশ করার জন্য আপনি ব্যবহার করতে পারেন উইশ। উইশ দিয়ে ব্যবহার করতে পারেন। দেখেন, ইস, যদি এমন ঘটনা ঘটতো, হতো বা ঘটতো, অবাস্তব ঘটনা, আনরিয়েল ইভেন্ট, এগুলা প্রকাশ করার জন্য আমরা উইশ ব্যবহার করি। যেমন আই উইশ দ্যাট হি রিচড ইয়েস্টারডে। আমি আশা করছিলাম সে যেন গতকালকে পৌঁছায়, কিন্তু সে গতকালকে পৌঁছায় নাই। অর্থাৎ উইশ দিয়ে যেটা বোঝানো হয় সেটা আসলে হয় না। যেমন কি, যেমন ধরেন আপনি বললেন যে আম, ইস, যদি আমার কাছে এখন একটা গাড়ি থাকতো। অথবা ধরেন আমরা আহ, ছেলেরা, হ্যাঁ, ধরেন যখন আম, দেখি যে কারো খুব হচ্ছে ফিট বডি, হ্যাঁ, আমাদের যদি ফিট বডি না থাকে, বা আমরা যদি কিছুটা ফ্যাটি হই, হ্যাঁ, আমার যদি ওজন বেশি থাকে, তাহলে আমি বলি ইস, আমার যদি এরকম একটা বডি থাকতো, আমি যদি এরকম ফিট হইতে পারতাম। তাহলে দেখেন, আমি যদি এরকম ফিট হইতে পারতাম, তার মানে আপনি কিন্তু ফিট না। তাহলে মনে রাখবেন, উইশ দিয়ে যেটা বোঝানো হয় সবসময় সেটার আসলে, যেটা বলা হয় সবসময় সেটার আসলে বিপরীতটাই প্রকাশ করা হয়। যেমন যেমন আশা করি যদি সে গতকালকে পৌঁছাতো, তার মানে সেই গতকালকে পৌঁছায় নাই, আপনি এখন আশা করছেন যদি পৌঁছাতো। ঠিক আছে, তো এই ধরনের আনরিয়েল ইভেন্ট বা অবাস্তব ঘটনার ক্ষেত্রে, অথবা হাইপোথেটিক্যাল সিচুয়েশনও বলা হয়ে থাকে এগুলোকে। মনে রাখবেন, এইগুলোর ক্ষেত্রে কখনোই আপনি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স ব্যবহার করতে পারবেন না। তো কি বললাম? অবাস্তব ঘটনা, আনরিয়েল ইভেন্ট, অথবা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, এইগুলোর ক্ষেত্রে আপনি কখনোই প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স ব্যবহার করতে পারবেন না। তাহলে কোন টেন্স ব্যবহার করবেন? টেন্স বাকি আছে আর কোনটা? একটা টেন্সই বাকি আছে, সেটা হচ্ছে পাস্ট টেন্স। সবসময় আনরিয়েল বা হাইপোথেটিক্যাল সিচুয়েশনে পাস্ট টেন্স ইউজ করতে হয়। আমরা এখন সেই ব্যবহারগুলো শিখবো। আচ্ছা, দেখেন এখানে কি বলছে, I wish that you will stop saying that. I wish that, যে তুমি এটা বলা বন্ধ করবে। I wish that you will stop saying that. আচ্ছা, তো একটু আগে কি বললাম, যে উইশ দিয়ে আমরা যে কথাগুলো বলি সেগুলো হচ্ছে অবাস্তব ঘটনা। হ্যাঁ, আমি আশা করছি তুমি এটা বলা বন্ধ করবে, কিন্তু আমি জানি তুমি এটা বন্ধ করবে না। দেখেন আমি এখানে কি লিখেছি, ইউ উইল স্টপ সেইং দ্যাট। তাহলে আমরা তো একটু আগে দেখলাম যে উইশ দিয়ে যে বাক্যগুলো হয় সেগুলো কখনোই প্রেজেন্ট টেন্স বা পাস্ট ফিউচার টেন্সে লেখা যায় না, পাস্ট টেন্সে লিখতে হয়। তাহলে আমরা কি করবো এখন? এই উইলটাকে পাস্ট টেন্স করতে হবে। তাহলে আমরা লিখবো আই উইশ দ্যাট
ইউ উড, আই উইশ দ্যাট ইউ উড স্টপ সেইং দ্যাট। আরেকটা বাক্য দেখেন, শি উইশেস দ্যাট হি ইজ কামিং উইথ আস। সে আশা করতেছে সে যদি আমাদের সাথে আসতো, তার মানে সে আসলে আমাদের সাথে আসবে না। আপনি আশা করতেছেন কিন্তু সে আসবে না। তাহলে এখানে কি শি ইজ কামিং উইথ আস এটা কি হবে? কারণ আমরা তো জানি যে উইশ দিয়ে কখনোই আমরা প্রেজেন্টের কোনো কিছু বা ফিউচারের কোনো কিছু লিখতে পারবো না। তাই আমি কি লিখবো? শি উইশেস দ্যাট শি ওয়াজ কামিং উইথ আস। এখানে ওয়াজ হওয়ার কথা ছিল। নর্মালি এখানে যেহেতু এখানে ইজ আছে, তাহলে পাস্ট টেন্সে পরিণত করলে এখানে তো ওয়াজই হওয়ার কথা। এইখানেই উইশ বা হাইপোথেটিক্যাল সিচুয়েশনের একটা বিশেষ নিয়ম আছে। সেটা হচ্ছে, মনে রাখবেন, আনরিয়াল ইভেন্ট অথবা এরকম অবাস্তব ঘটনা, হাইপোথেটিক্যাল সিচুয়েশন বোঝানোর জন্য অথবা ইমাজিনারি কোনো ফ্যাক্ট বোঝানোর জন্য বিভার্ব আপনি যদি বসান, মানে এম, ইজ আর ওয়াজ, ওয়ার, সেখানে সবসময় ওয়ার বসে। সাবজেক্ট যেটাই থাকুক, সাবজেক্ট সিঙ্গুলার থাকুক, প্লুরাল থাকুক, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, যেটাই থাকুক না কেন, সবসময় সেখানে বি ভার্ব আসলেই ওয়ার বসবে। অর্থাৎ এখানে ওয়াজ হবে না, সঠিক উত্তরটা হবে ওয়ার। আমি একটু রিকেপ করি এতক্ষণ ধরে কি কি বললাম। প্রথমত আমরা বললাম যে উইশ, উইশ দিয়ে কি বোঝায়? আনরিয়াল ইভেন্ট বোঝায়, অবাস্তব ঘটনা বোঝায়, যেটা হওয়া আসলে সম্ভব না। এবং উইশ দিয়ে যেই কথাটা বলা হয় বাস্তবে আসলে সেইটা ঘটে না। যেমন আই উইশ দ্যাট হি রিচড ইয়েস্টারডে, আমি আশা করি যদি সে গতকালকে পৌঁছাতো, তার মানে সে গতকালকে আসলে পৌঁছায় নাই। এবং এই উইশের ঘটনাগুলো আপনি কখনোই প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে লিখতে পারবেন না, আপনাকে পাস্ট টেন্সে লিখতে হবে। যেরকম আই উইশ দ্যাট ইউ উইল স্টপ সেইং দ্যাট, তাহলে এটাকে যদি আপনি পাস্ট টেন্সে লিখেন তাহলে কি হবে? সঠিকটা হবে আই উইশ দ্যাট ইউ উড স্টপ সেইং দ্যাট। শি উইশেস দ্যাট শি ইজ কামিং উইথ আস, তাহলে এটাকে যদি আপনি পাস্ট টেন্সে লিখেন তাহলে হওয়ার কথা ছিল শি উইশেস দ্যাট শি ওয়াজ কামিং উইথ আস। কিন্তু হাইপোথেটিক্যাল সিচুয়েশন বা আনরিল ইভেন্টের ক্ষেত্রে সবসময় বি ভার্বটা ওয়ারে পরিণত হয়, কখনোই ওয়াজ, এম, ইজ, আর এগুলো বসে না, সবসময় ওয়ার বসবে। সবসময় যেই টেন্স বা যেই সাবজেক্ট থাকুক না কেন সবসময় ওয়ার বসবে। ওকে, তাহলে দেখেন আমরা আহ, এই যে এগুলা, এই যে উইল, তারপরে এই যে শি ইজ কামিং উইথ আস, এগুলো কিন্তু ফিউচারের কথা। আপনার টেন্স পড়েছেন, উইল থাকলে কি হয়? ফিউচার হয়। শি ইজ কামিং উইথ আস, সে আমাদের সাথে আসতেছে। তাহলে সে আমাদের সাথে আসতেছে তার মানে হচ্ছে এখনো আমাদের সাথে আসে নাই, সামনে আসবে। এবং এটা হচ্ছে তার ব্যক্তিগত প্ল্যান। এবং এরকম ব্যক্তিগত প্ল্যান থাকলে আমরা সবসময় প্রেজেন্ট কন্টিনিউয়াসে সেই বাক্যটা লিখি, যদিও সেটা ফিউচারের। আপনারা প্রেজেন্ট কন্টিনিউয়াসে শিখেছিলেন। তাহলে এই যে সেন্টেন্সগুলো, এগুলো কিন্তু আসলে ফিউচারের উইশ করা হচ্ছে, যে আমি আশা করি তুমি এটা বলা বন্ধ করবে। কিন্তু তুমি সে আসলে এটা বন্ধ, তুমি বলা বন্ধ করবে না, এটা বলেই যাবে। শি উইশেস দ্যাট শি ইজ কামিং উইথ আস, কিন্তু আমরা জানি সে আসবে না। তাহলে এটা আমি ফিউচারের একটা ঘটনার প্রেডিকশন দিচ্ছি, অবাস্তব একটা কল্পনা করতেছি। যেরকম আমি বললাম, ধরেন এই যে আগামী 30 জানুয়ারি পরীক্ষাটা হবে। এখন আপনি মনে চিন্তা করছেন যে ইস, যদি আগামী 30 জানুয়ারি পরীক্ষাটা না হইতো, তাহলে আপনি এরকম চিন্তা করতে পারেন যে আই উইশ দ্য দ্য এক্সাম, দ্য 50 BCS এক্সাম, হ্যাঁ, উড নট উড নট স্টার্টেড স্টার্ট, অথবা উড নট বিগিন, অথবা উড নট টেক প্লেস। ঠিক আছে? তাহলে ফিউচার উইশ, ফিউচার উইশ আপনি কিভাবে করবেন? ফিউচার উইশের ক্ষেত্রে সাবজেক্ট, এরপরে উইশ, উইশের পরে দেখেন এখানে ব্রেকেটে দ্যাট দেওয়া আছে। এই দ্যাটটা ব্রেকেটে দেওয়া আছে কেন? কারণ এই দ্যাটটা ম্যান্ডাটরি বা অব্লিগেটরি কোনো কিছু না। আপনি উইশের পরে দ্যাট দিতেও পারেন, দ্যাট নাও দিতে পারেন। সাবজেক্ট, এরপরে উইশ, এরপরে সাবজেক্ট, তারপরে কুড, উড, তারপরে ভার্বের বেস ফর্ম বসবে V1। আমি এখানে V1 লিখলাম, আসলে V1 না, ভার্বের বেস ফর্ম হবে। আর আরেকভাবে আপনি ফিউচার উইশ করতে পারেন, সেটা হচ্ছে সাবজেক্ট, তারপরে উইশ, এরপরে সাবজেক্ট প্লাস হচ্ছে ওয়ার, প্লাস হচ্ছে ভার্বের সাথে আইএনজি। যেমন ধরেন আমি বললাম যে হি উইশেস দ্যাট আই ওয়ার ডুইং দ্য জব। ঠিক আছে? তার মানে সে আশা করতেছে যে আসলে আমি এই কাজটা যদি করতাম, কন্টিনিউ করতাম, কিন্তু আসলে আমি সেটা কন্টিনিউ করব না। এখন এখানে আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে এগুলো আসলে পরীক্ষাতে আসবে কিভাবে? পরীক্ষাতে আসবে হচ্ছে শূন্যস্থান পূরণ হিসেবে। কিছু এক্সাম্পল আছে, এক্সাম্পলগুলো দেখলে বুঝবেন। তাহলে এটা গেল হচ্ছে ফিউচার উইশ। আচ্ছা, এরপর দেখেন
আই উইশ দ্যাট আই হ্যাভ সাম এক্সট্রা আওয়ার্স টু ফিনিশ মাই সিলেবাস টু নাইট। এটা একটু চিন্তা করেন তো, কোন সময়ের ঘটনা বলা হচ্ছে এখানে? আই উইশ দ্যাট, আমি আশা করতেছি, দ্যাট আই হ্যাভ সাম এক্সট্রা আওয়ার, যদি আমার কিছু অতিরিক্ত ঘন্টা থাকতো, অতিরিক্ত সময় থাকতো, টু ফিনিশ মাই সিলেবাস টু নাইট, আজকে রাতে যদি আমার সিলেবাস শেষ করতে কিছু extra সময় থাকতো। তাহলে এটা কোন সময়ের উইশ করা হচ্ছে? বর্তমানের উইশ করা হচ্ছে, টু নাইট। তাহলে এটা হচ্ছে আমার প্রেজেন্টের উইশ। তাহলে আমরা তো জানি যে আমি কখনোই উইশের ক্ষেত্রে প্রেজেন্ট টেন্স ইউজ করতে পারবো না, সেটাকে আমাকে পাস্টে পরিণত করতে হবে। তাহলে এখানে আই উইশ দ্যাট আই হ্যাভ আছে, এই হ্যাভটাকে আমি কি করে দিব? আমি হ্যাড করে দিব। আই উইশ দ্যাট আই হ্যাড সাম এক্সট্রা আওয়ার্স টু ফিনিশ মাই সিলেবাস টু নাইট। ওকে, এরপর দেখেন, দে উইশ দে ডু নট হ্যাভ টু গো টু ক্লাস টুডে। আজকে যদি তাদের ক্লাসে যাওয়া না লাগতো, তাহলে না লাগতো মানে কি? আপনার ক্লাসে যাইতে হবে যদি আপনি এখানে উইশ করেছেন। ঠিক আছে, তাহলে এখানে দে ডোন্ট আছে, তাহলে এই ডোন্টটাকে আমি কি করে দিব? আমি ডিডন্ট করে দিব। দে উইশ দ্যাট দে ডিডন্ট হ্যাভ টু গো টু ক্লাস টুডে। তার মানে যখন আপনি প্রেজেন্টের উইশ করবেন, তখন সেখানে আপনি পাস্ট ইনডিফিনিট দিবেন, সাবজেক্টের পরে পাস্ট ইনডিফিনিট আপনি দিবেন। তাহলে প্রেজেন্টের উইশের ক্ষেত্রে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এই যে দেখেন এখানে প্রেজেন্ট উইশের সবগুলো ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট, এই যে আই হ্যাড পাস্ট ইনডিফিনিট, তারপর দে ডিডন্ট এটাও পাস্ট ইনডিফিনিট। ওকে, এরপর হচ্ছে ফিউচার গেল, প্রেজেন্ট গেল, এখন আমরা যাব অতীতে। দেখেন কি বলছে, আই উইশ দ্যাট আই ওয়াশড দ্য ক্লথস ইয়েস্টারডে। ইয়েস্টারডে আছে, তার মানে স্পষ্ট করে বোঝা যাচ্ছে এটা অতীতের উইশ বোঝানো হচ্ছে। আপনি আশা করছেন যে যদি আমি গতকালকে আমার কাপড়গুলো ধুইতাম, যদি আমি গতকালকে আমার কাপড়গুলো ধুইতাম। দেখেন, আপনি যদি এতক্ষণ ধরে যা আপনি শুনেছেন সেইটা হিসাবে এই বাক্যটা চিন্তা করেন, তাহলে এই বাক্যটা আসলে সঠিকই হয়। কিভাবে? আই উইশ দ্যাট আই ওয়াশড, আই ওয়াশড। তাহলে আমরা তো বলেছি যে উইশ থাকলে প্রেজেন্ট অথবা ফিউচার কোনো টেন্সই হয় না, পাস্ট টেন্স হয়। তাহলে এখানে তো পাস্ট টেন্স আছে, সুতরাং বাক্যটা তো সঠিক। কিন্তু আসলে বাক্যটা সঠিক না, কেন না? আচ্ছা, আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স কোন উইশের ক্ষেত্রে ব্যবহার করি? আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট উইশের ক্ষেত্রে ব্যবহার করি, যে প্রেজেন্ট উইশ, পাস্ট ইনডিফিনিট আমরা এখানে ব্যবহার করেছি। এইটা কি প্রেজেন্টের উইশ? এটা তো স্পষ্ট করে বলা আছে ইয়েস্টারডে, তাহলে তো প্রেজেন্টের উইশ না, পাস্টের উইশ। তাহলে পাস্টের উইশের ক্ষেত্রেও যদি আমি পাস্ট ইনডিফিনিট ব্যবহার করি, তাহলে তো আসলে হইলো না। তাহলে কি করতে হবে? এই পাস্ট ইনডিফিনিটটাকে পাস্ট পারফেক্ট করে ফেলতে হবে। তাহলে আই ওয়াশড এটা হয়ে যাবে আই হ্যাড ওয়াশড। আই উইশ দ্যাট আই হ্যাড ওয়াশড দ্য ক্লোথস ইয়েস্টারডে। উই উইশ দ্যাট উই হ্যাড মোর টাইম লাস্ট নাইট। এটা কি হবে? এখানে হ্যাড হ্যাড আছে, হ্যাডটাকে পাস্ট পারফেক্ট করলে কি হবে? পাস্ট পারফেক্ট করলে হবে উই উইশ দ্যাট উই হ্যাড হ্যাড, উই হ্যাড হ্যাড মোর টাইম লাস্ট নাইট। এটা অনেকের কাছে অড মনে হইতে পারে যে কিরে হ্যাড হ্যাড কেন আসছে, হ্যাড হ্যাড কি হয়? হয়, কোনো সমস্যা নেই, হ্যাড হ্যাডও হয়। তাহলে উই উইশ দ্যাট উই হ্যাড হ্যাড মোর টাইম লাস্ট নাইট, তাহলে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে আমরা উইশের তিনটা নিয়ম শিখলাম, একটা হচ্ছে ফিউচারের উইশ, একটা হচ্ছে প্রেজেন্টের উইশ। সাধারণত পরীক্ষাতে প্রেজেন্টের উইশ এবং হচ্ছে পাস্টের উইশটা সচরাচর থাকে। তাহলে প্রেজেন্টের উইশের ক্ষেত্রে আমরা পাস্ট ইনডিফিনিট বসাবো, আর পাস্টের উইশের ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট বসাবো। অথবা পাস্ট পারফেক্ট ছাড়াও আরেকটা আরেকভাবেও লেখা যায়, সেটা হচ্ছে দেখেন কি বলছে, শি উইশেস দ্যাট শি কুড বি দেয়ার, সে সেখানে থাকতে পারতো, সে আশা করতেছে যে সে সেখানে থাকতে পারতো, সে এখন নাই। তাহলে এই কুড বি দেয়ার, এখানে তো বি আছে, তাহলে এটা পাস্টের উইশ বোঝানো হচ্ছে যে সে কুড বি দেয়ার, সে থাকতে পারতো কিন্তু সে থাকে নাই। তাহলে এখানে আপনি এটাকে এভাবে লিখতে পারেন, শি উইশেস দ্যাট শি কুড হ্যাভ বিন দেয়ার, শি কুড হ্যাভ বিন দেয়ার। তাহলে আমরা পাস্টের যে কোনো উইশের ক্ষেত্রে হয় পাস্ট পারফেক্ট লিখবো, অথবা কুড হ্যাভ উড হ্যাভ দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসাই দিব। ঠিক আছে, ওকে। তাইলে এই হচ্ছে আমাদের স্ট্রাকচারটা। তাহলে আমরা মোটামুটি এই জিনিসগুলো হচ্ছে বুঝতে পারলাম। তবে এখানে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই বি ভার্বের জায়গায়, হাইপোথেটিক্যাল সিচুয়েশনে বি ভার্বের জায়গায় অবশ্যই ওয়ার বসবে। এটা সবসময় মাথায় রাখবেন। বি ভার্ব যেখানে বসার কথা, অর্থাৎ এম ইজ আর ওয়াজ ওয়ার যেখানে হওয়ার কথা, সেখানে অবশ্যই ওয়ার বসবে, ওয়ার ছাড়া কোনো কিছু হবে না। ঠিক আছে, আচ্ছা। তাহলে দেখেন এখানে, এখানে তাহলে কি হবে? শি উইশেস শি টু বি আ কুইন।
শি উইশেস শি টু বি আ কুইন। এখন প্রশ্ন হচ্ছে যে এইখানে এটা কোনটাতে আছে, এটা আমরা কিভাবে বুঝবো? এটা কি প্রেজেন্টের উইশ, এটা কি পাস্টের উইশ, নাকি এটা ফিউচারের উইশ? এটা আমি কিভাবে বুঝবো? এখানে তো বুঝার কোনো উপায় নাই। আচ্ছা, এখন আপনাকে অর্থটা বুঝতে হবে। দেখেন কি বলছে, শি উইশেস, সে আশা করতেছে, শি বি আ কুইন, বি মানে হচ্ছে হওয়া, তার মানে সে আশা করতেছে যে সে যদি রানী হইতো, সে যদি রানী হইতো, তার মানে এটা কোন উইশ? প্রেজেন্টের উইশ। এই মুহূর্তের আমি এটা উইশ করতে, যে আমি যদি এই মুহূর্তে আমি যদি রানী হইতে পারতাম। আমরা তো এটা আমরা আমরা তো এটা তৎক্ষণাৎ চিন্তা করি যে এই মুহূর্তে আমি যদি রানী হইতাম। ঠিক আছে, তাহলে প্রেজেন্টের উইশের ক্ষেত্রে আমরা কোন টেন্স বসাই? পাস্ট ইনডিফিনিট টেন্স বসাই। তাহলে এখানে কি হবে? শি উইশেস দ্যাট শি ওয়াজ এ কুইন, কারণ আমরা তো জানি এই প্রেজেন্টে পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে আমি এখানে পাস্ট ইনডিফিনিট বসাইলাম। কিন্তু এখানে কি ওয়াজ হবে? না, ওয়াজ হবে না। তাহলে কি হবে? শি উইশেস শি ওয়ার আ কুইন। পরীক্ষাতে এইভাবেই থাকতে পারে। ঠিক আছে, শি উইশেস শি ওয়ার এ কুইন। ওকে, এখন আসেন আমরা আরেকটা কঠিন জিনিস পড়বো। এই কঠিন জিনিসটা পরে আমরা ছোট্ট একটা ব্রেক নিব, এরপরে জিনিসগুলো আমাদের সহজ। সাবজেক্ট ভার্ব এবং রাইট ফর্ম ভার্বের এই জিনিসগুলো একটু কঠিন। আচ্ছা, এখন আসেন আমরা আমরা একটু আপনাদেরকে স্মরণ করে দিই, আমি একটু স্মরণ করে দিই কি কি জিনিস এতক্ষণ পর্যন্ত আজকে সকাল থেকে পড়লেন। প্রথমে দেখলেন হচ্ছে ভার্ব, ভার্বের কিছু প্রকারভেদ দেখলেন। এরপরে দেখলেন পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্বে কি কি ছিল? পজিটিভ ভার্বে ছিল লেট, হেল্প, মেক, গেট এবং হ্যাভ। এই পাঁচটা ছিল পজিটিভ ভার্ব। এই পাঁচটা পজিটিভ ভার্বের মধ্যে শুধু গেট ছাড়া বাকি চারটা পজিটিভ ভার্বের পরে যদি অ্যাকশন ডুয়ার থাকে, তাহলে তারপরে ভার্বের বেস ফর্ম হয়। আর যদি গেটের পরে অ্যাকশন ডুয়ার থাকে, তাহলে এর পরে ইনফাইনিটিভ বসে, টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে। আচ্ছা, আর যদি হ্যাভ এবং গেট এগুলোর পরে অ্যাকশন রিসিভার থাকে, তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এটা এটা আমরা শিখেছিলাম পজিটিভে। এরপরে আমরা শিখলাম উইশ। উইশ দিয়ে আমরা অবাস্তব ঘটনা বোঝাই, আনরিয়েল ইভেন্ট বোঝাই। এবং আমরা দেখলাম যে আনরিয়েল ইভেন্টের ক্ষেত্রে আপনি কখনোই প্রেজেন্ট বা ফিউচার টেন্সে লিখতে পারবেন না, আপনাকে পাস্ট টেন্সেই লিখতে হবে। এবং এই আনরিয়েল ইভেন্টের ক্ষেত্রে কখনোই বি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, যেটাই বসানোর কথা থাকুক না কেন, সেখানে শুধু অয়ার বসবে। সাবজেক্ট যেটাই থাকুক সবসময় অয়ার বসবে। এরপর আমরা দেখলাম প্রেজেন্টের উইশ, ফিউচারের উইশ এবং পাস্ট উইশ। প্রেজেন্টের উইশের ক্ষেত্রে আমরা পাস্ট ইনডিফিনিট বসাবো। পাস্ট উইশের ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট অথবা উড হ্যাভ প্লাস V3 ফর্মটা বসাবো। আর ফিউচার উইশের ক্ষেত্রে আমরা কুড প্লাস ভার্বের বেস ফর্ম, অথবা অথবা হচ্ছে অয়ার প্লাস হচ্ছে ভার্ব, ভার্বের সাথে আইএনজি, এটা বসাবো। ওকে, এখন আমরা দেখবো হচ্ছে সাবজাংটিভ। সাবজাংটিভকে বলা যেতে পারে ইংরেজি গ্রামারের প্রেসিডেন্ট বা রাজা। কেন? কারণ দেখবেন প্রেসিডেন্টের ক্ষেত্রে বা যিনি প্রেসিডেন্ট হন, তার জন্য কোনো নিয়ম কানুন থাকে না, তিনি সব নিয়মের ঊর্ধ্বে। যেমন আমাদের বাংলাদেশের যিনি প্রেসিডেন্ট, তিনি সংবিধানের ঊর্ধ্বে, তাকে গ্রেফতার করা যাবে না। ঠিক আছে, তিনি সকল কিছুর ঊর্ধ্বে। ঠিক তেমনিভাবে সাবজাংটিভ মুড হচ্ছে সবকিছুর ঊর্ধ্বে, কোনো গ্রামার এখানে খাটে না, তার নিজস্ব নিয়মটাই খাটে। সে নিয়মটা কি? দেখেন, সাবজাংটিভ মানে আসলে কি? সাবজেক্টিভ দিয়ে আসলে বোঝায় যে আপনি কাউকে সাজেশন দিচ্ছেন, কারোর প্রতি কোনো দাবি জানাচ্ছেন, কাউকে কোনো কিছু রিকমেন্ড করছেন। আস্কিং সামওয়ান টু ডু সামথিং, আপনি আরেকজনকে কোনো একটা কিছু করতে বলছেন, প্রস্তাব দিচ্ছেন। ঠিক আছে, তাহলে ওয়ান পার্সন ওয়ান্টস অ্যানাদার পার্সন টু ডু সামথিং, একজন মানুষ চাচ্ছে আরেকজন মানুষ কিছু একটা করুক, একটা কিছু করুক। ঠিক আছে, আচ্ছা দেখেন সাবজাংটিভ একটু আগে কি বললাম, যে সাবজাংটিভ হচ্ছে গ্রামারের কোনো নিয়ম কানুন সে মানে না। কেমন? দেখেন, সাবজাংটিভ একটা স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটা একটু ভালোভাবে দেখতে হবে। একটা সাবজাংটিভ যুক্ত সেন্টেন্সে দুইটা সাবজেক্ট থাকে। একটাকে আপনি বলতে পারেন সাবজেক্ট ওয়ান, আরটাকে বলতে পারেন আপনি সাবজেক্ট টু। সাবজেক্ট ওয়ান, সাবজেক্ট ওয়ানের পরে সাবজাংটিভ ভার্বটা বসবে, এটা যে কোনো টেন্সেই থাকতে পারে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এরপরে একটা দ্যাট বসবে, এই দ্যাটটা কিন্তু ম্যান্ডাটরি। একটু আগে আপনারা দেখেছিলেন উইশ, উইশের সাথে দ্যাটটা কিন্তু ম্যান্ডাটরি ছিল না, দ্যাটটা হইতে পারতো নাও হইতে পারতো, কিন্তু সাবজাংটিভের সাথে দ্যাট ম্যান্ডাটরি থাকবেই। আচ্ছা, এরপরে দ্বিতীয় সাবজেক্ট এবং এরপরে ভার্বের বেস ফর্ম বসবে, এটাই হচ্ছে মেইন জিনিস।
সাবজাংটিভের ক্ষেত্রে তার নিয়মটা হলো সাবজাংটিভের সাথে বা সাবজাংটিভ যুক্ত বাক্যে পরের যে ক্লজটা সাবজাংটিভ যুক্ত একটা ক্লজ, এরপরে সাবজাংটিভ ছাড়া একটা ক্লজ থাকে। সাবজাংটিভ ছাড়া যে ক্লজটা সেই ক্লজে ভার্ব সবসময় বেস ফর্ম হবে। সাবজাংটিভ ভার্ব যেই টেন্সে থাকুক না কেন ভার্বটা বেস ফর্মে বসবে। আচ্ছা, একটু গোলমেলে লাগতেছে, এটাকে আর একটু ক্লিয়ার করি। প্রশ্ন হচ্ছে সাবজাংটিভ ভার্ব আসলে কোনগুলা? এই এই সাবজাংটিভ ভার্বগুলো আপনাকে মুখস্থ করতে হবে। কিছু ভার্বকে সাবজাংটিভ ভার্ব বলা হয়। আচ্ছা, যেমন দেখেন এখানে কি বলছে, আই সাজেস্টেড দ্যাট, আমি লিসাকে সাজেস্ট করেছিলাম লিসা রাইট দ্য আর্টিকেল। দেখুন সাজেস্টেড আছে পাস্ট টেন্স, তাহলে এই হিসাবে এখানে তো পাস্ট টেন্স হওয়ার কথা ছিল। আচ্ছা, পাস্ট টেন্স যদি নাও হয় তাও তো এখানে লিসার সাথে তো রাইট হওয়ার কথা না, রাইটস হওয়ার কথা, কারণ লিসা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। কিন্তু এখানে কিন্তু রাইটস হয় নাই, হয়েছে কি রাইট। আই সাজেস্টেড দ্যাট লিসা রাইট দ্য আর্টিকেল। হি সাজেস্টস দ্যাট ম্যারি কাম হিয়ার। সাজেস্টস প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে এখানে তো প্রেজেন্ট ইনডিফিনিট হওয়ার কথা ছিল, ম্যারি কামস হওয়ার কথা ছিল, ম্যারি কামস এখানে হয় নাই। আই হ্যাভ প্রপোজড দ্যাট ইমরান বি আস্কড টু অ্যাটেন্ড দ্য পার্টি। অর্থাৎ আমি প্রস্তাব করেছিলাম বা করেছি ইমরানকে পার্টিতে জয়েন করতে বলা হোক। ইমরানকে পার্টিতে জয়েন করতে বলা হোক। ইমরান বি আস্কড। তাহলে এখানে দেখেন আমরা বললাম যে সবসময় ভার্বের বেস ফর্ম হয়। দেখেন এখানে হ্যাভ প্রপোজড আছে, প্রেজেন্ট পারফেক্ট আছে, তারপরেও এখানে আমরা ভার্বের বেস ফর্মটা বসিয়েছি। এখন আপনি বলতে পারেন যে এখানে ভার্বের বেস ফর্মটা কেমনে বসলো? দেখেন এখানে হওয়ার কথা কি ছিল? এখানে হওয়ার কথা ছিল যে ইমরান হ্যাজ বিন আস্কড, ইমরান হ্যাজ বিন আস্কড থাকার কথা ছিল। হ্যাজ বিন আস্কড কেন? কারণ এখানে তো হ্যাভ প্রপোজ আছে, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট আছে। আর এখানে বলছে ইমরানকে যেন ডাকা হয়, তার মানে কেউ একজন ইমরানকে ডাকবে। তাইলে এটা তো অবশ্যই প্যাসিভ হয়েছে। তাহলে প্যাসিভ হয়েছে, এখানে হ্যাজ বিন আস্কড হওয়ার কথা ছিল। কিন্তু এখানে এই যে বি ভার্বটা, এই বি ভার্বের বেস ফর্ম বসবে। বি ভার্বের বেস ফর্ম তো বি। হ্যাঁ, বি ভার্ব দিয়ে কি কি বোঝায়? বি ভার্ব দিয়ে এম, ইজ আর ওয়াজ আর বসাই, কিন্তু এগুলোর বেস ফর্মটা তো হচ্ছে বি। এই কারণে এখানে বি বসছে, এখানে হ্যাজ বিন বা ওয়াজ বা ইজ এগুলো কোনো কিছুই বসা নাই। তাহলে আমরা বুঝতে হলে এখানে মাথায় থাকতে হবে যে এই সাবজাংটিভের স্ট্রাকচারটা এবং সাবজাংটিভ আসলে কোনগুলা। আচ্ছা দেখেন, সাবজাংটিভ কিছু আছে ভার্ব, আবার কিছু আছে অ্যাডজেক্টিভ। কিছু ভার্ব কিছু অ্যাডজেক্টিভ মানে কি? নির্দিষ্ট কিছু ভার্ব আছে, নির্দিষ্ট কিছু অ্যাডজেক্টিভ আছে, যেগুলা আমরা সাবজাংটিভ হিসেবে ইউজ করতে পারবো। এটা আপনি একটা ছন্দ দিয়ে মাথায় রাখতে পারেন, সেটা হচ্ছে রূপা ইজ মডার্ন। রূপা ইজ মডার্ন মানে কি? দেখেন রূপার আর আর মানে হচ্ছে রিকোয়ার, রিকোয়েস্ট, রিকমেন্ড। ইউ, ইউ ফর হচ্ছে আর্জ, আর্জেন্ট। পি, পি ফর হচ্ছে প্রপোজ, প্রেফার, প্রে। এ ফর আস্ক, অ্যাডভাইস। আই ফর ইনসিস্ট, ইম্পর্টেন্ট, ইম্পারেটিভ। এস ফর সাজেস্ট, স্টিপুলেট। মডার্ন। এম ফর ম্যান্ডেটরি। ও ফর অব্লিগেটরি, কমান্ড, অর্ডার। ডি ফর ডিমান্ড, ডিক্রি। ই ফর এসেনশিয়াল। আর ফর রিকমেন্ড। এন ফর নেসেসারি। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই বললেন সাবজাংটিভ ভার্ব, কিন্তু এখানে তো সাবজাংটিভ ভার্ব ছাড়াও আরো কিছু শব্দ আছে, যেমন এসেনশিয়াল, নেসেসারি, ম্যান্ডাটরি, অব্লিগেটরি। এগুলো তো ভার্ব না, এগুলো কি? এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে সাবজাংটিভের আসলে ভার্বও আছে, সাবজাংটিভ অ্যাডজেক্টিভও আছে, এবং এইগুলাই সাধারণত সাবজাংটিভ হিসেবে বসে। এখন সাবজাংটিভ ভার্ব না হয় বুঝলাম, অ্যাডজেক্টিভ কেমন কিভাবে বসে? আচ্ছা দেখেন, অ্যাডজেক্টিভ গুলো বসে হচ্ছে এই ইট ইজ দিয়ে। যেমন দেখেন, ইট ইজ নেসেসারি দ্যাট। দেখেন এই যে নেসেসারি, এটা হচ্ছে সাবজাংটিভের অ্যাডজেক্টিভ। ইট হ্যাজ বিন, সাজেস্ট না, এটা না। ইট ওয়াজ আর্জেন্ট, ইট ওয়াজ আর্জেন্ট। ইট ইজ অব্লিগেটরি, ইট ওয়াজ অব্লিগেটরি। তাহলে এইভাবে এই যে ইট, এরপরে হচ্ছে বি, বি ভার্বটা যে কোনো টেন্সই হতে পারে, সাবধান, এটা কিন্তু সাবজাংটিভের বি না। সাবজাংটিভের বিটা হয় এই দ্যাটের পরে, দ্যাটের পরে হচ্ছে সাবজাংটিভের বি হয়। এই বি কিন্তু সাবজাংটিভের বি না, ঠিক আছে? দ্যাটের পরে ভার্বের বেস ফর্ম। ইট ইজ নেসেসারি দ্যাট হি ফাইন্ড দ্য বুকস। ইট হ্যাজ বিন সাজেস্টেড দ্যাট হি ফরগেট দ্য ইলেকশন। তাহলে আপনারা এখন এগুলা পরীক্ষাতে কিভাবে আসবে, এই যে এখানে
ধরেন এই যে এটাই আসলো, এই বাক্যটাই আসলো, ইট হ্যাজ বিন সাজেস্টেড দ্যাট হি ফরগেট, এখানে একটা শূন্যস্থান থাকবে, তাহলে এখানে আপনাকে লিখতে হবে বা দাগাতে হবে ফরগেট। ঠিক আছে? এবং এইখানে মনে রাখবেন যে আমরা উইশের ক্ষেত্রে কি দেখেছিলাম, যে বি ভার্ব, আমরা উইশের ক্ষেত্রে দেখেছিলাম বি ভার্ব সবসময় অয়ার হয়। আর সাবজাংটিভের ক্ষেত্রে মনে রাখবেন সবসময় বি ভার্বটা বি হয়, এম ইজ আর ওয়াজ ওয়ার কোনো কিছু হয় না, কেবল বিই বসে। ঠিক আছে? ওকে। আর ছোট্ট একটা জিনিস পড়াবো, তারপরে আমরা একটা ব্রেকে যাব। দেখেন আমরা উইল, আমরা জানি হচ্ছে উইল, উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড, উইল উড। আচ্ছা, তো উইল এটাও একটা মডাল অক্সিলারি, উডও একটা মডাল অক্সিলারি, এবং মডাল অক্সিলারি ভার্বগুলোর পরে সবসময় ভার্বের বেস ফর্মটা বসে। তো এই উড দিয়ে একটা ফ্রেজ আছে, এই ফ্রেজটা হচ্ছে উড রাদার। উড রাদার দিয়ে কি বোঝায়? উড রাদার দিয়ে আসলে বোঝায় হচ্ছে প্রেফার। প্রেফার মানে কি? প্রেফার মানে হচ্ছে পছন্দ করা, বাছাই করা। ঠিক আছে? ধরেন আপনি, আপনার হাতে অপশন দুইটা, দুইটার মধ্যে আপনি যে কোনো একটা বাছাই করবেন, পছন্দ করবেন, সেই ক্ষেত্রে আমরা প্রেফার ইউজ করি। যেমন আই প্রেফার টি, আই প্রেফার টি টু কফি। তার মানে আমার হাতে দুইটা অপশন, কফি আছে এবং টি আছে, আমি দুইটার মধ্যে টিটাকে বেছে নিয়েছি, টিটাকে আমি পছন্দ করেছি, প্রেফার করেছি। আচ্ছা, তাহলে এই প্রেফার যে জায়গাতে আপনি ইউজ করতে পারবেন পছন্দ করা অর্থে, একই জায়গাতে আপনি উড রাদারও ইউজ করতে পারবেন। যেমন আই উড রাদার ড্রিঙ্ক অরেঞ্জ জুস দেন কোকা কোলা। ঠিক আছে? এখন প্রিফারের সাথে এটার পার্থক্যটা আসলে কোন জায়গায়? দুইটা দিয়েই তো পছন্দ করা বোঝায়। পার্থক্য জায়গাটা হচ্ছে প্রেফারের পরে যদি ভার্ব আসে তাহলে ভার্বের আইএনজি বসে, প্রেফারের পরে যদি ভার্ব থাকে তাহলে ভার্বের আইএনজি বসে। আর উড রাদারের পরে যদি ভার্ব থাকে তাহলে ভার্বের বেস ফর্ম বসে। তাহলে দেখুন, আই প্রিফার ড্রিঙ্কিং অরেঞ্জ জুস টু ড্রিঙ্কিং কোকা কোলা। ঠিক আছে? আর এখানে হবে আই উড রাদার ড্রিঙ্ক অরেঞ্জ জুস। আরেকটা পার্থক্য হচ্ছে প্রেফারের সাথে টু বসে আর উড রাদারের সাথে দেন বসে। তাহলে উড রাদার এরপরে দেন বসবে, আর প্রিফারের পরে টু বসবে। ঠিক আছে? আচ্ছা, এখন আসেন, এই যে উড রাদার, এই উড রাদারের আরেকটা ব্যবহারও আছে। এই উড রাদারের ব্যাপারটা হচ্ছে যে এই উড, এই উড রাদার দিয়ে, না আরেকটা ব্যাপার বলতে এটা হচ্ছে আপনার আরেকটা আরেকটা আছে, যেটা হচ্ছে উড রাদার দ্যাট। আমরা আমরা ওইখানে যাব না, আমরা উড রাদার যে পছন্দ করা, সেই পছন্দ করার মধ্যেই থাকি। আচ্ছা, তাহলে দেখেন উড রাদার দিয়ে উড রাদার পরে ভার্বের বেস ফর্মটা বসবে, যেমন আই উড রাদার স্টে হোম টুমোরো দেন টুডে। তাহলে এটা তো প্রেজেন্টের উইশি বা, সরি, উইশ না, প্রেজেন্টের কিছু একটা বোঝানো হচ্ছে। যেমন আই উড রাদার, আমি আমি পছন্দ করেছি স্টে হোম, বাসায় থাকা, টুমোরো, আগামীকালকে, দেন টুডে, আমি আজকের চেয়ে আগামীকালকে বাসায় থাকাটা পছন্দ করি, তার মানে আজকে আমি বাসায় থাকছি না। তো এটা তো প্রেজেন্টের কথা বলা হচ্ছে, তাহলে এখানে উড রাদার প্লাস হচ্ছে ভার্বের বেস ফর্মটা বসবে। আচ্ছা, ইট উই উড রাদার নট বি হিয়ার, আমাদের এখানে আসলে থাকাটা উচিত না, তাহলে নট বি হিয়ার, এখানে উড রাদার পরে ভার্বের বেস ফর্ম বি বসছে। ঠিক আছে? ওকে। আর যদি পাস্টের কোনো কিছু বোঝায় উড রাদার দিয়ে, মানে আপনি একটা পাস্টের কোনো ঘটনা আপনি বর্ণনা করবেন, পাস্টে কোনো একটা কিছু আপনি বাছাই করছেন, সেটা আপনি এখন বলবেন, সেক্ষেত্রে আপনি বলতে পারেন উড রাদার, তারপরে হ্যাভ, তারপরে হচ্ছে ভি3। যেরকম দেখেন, আই উড রাদার হ্যাভ গন টু ক্লাস ইয়েস্টারডে দেন টুডে। দেখেন এইখানে কিন্তু বোঝার বিষয়টা আছে। এখানে কোন কথা বলা হচ্ছে? এখানে কি আজকের কথা বলা হচ্ছে নাকি ইয়েস্টারডের কথা বলা হচ্ছে? দেখেন কি বলছে, আই উড রাদার, আমি পছন্দ করতাম, হ্যাভ গন টু ক্লাস ইয়েস্টারডে, গতকালকে, দেন টুডে, মানে আমি আজকের থেকে গতকালকে ক্লাসে যাওয়াটা পছন্দ করতাম। তাহলে এটা তো গতকালকে কথা বলা হচ্ছে না, মানে গতকালকে আমি পছন্দ করতাম সেটা বলা হচ্ছে। তো যেহেতু গতকাল কথা বলা হচ্ছে, এই কারণে এখানে আমরা হ্যাভ গন বসাবো। ঠিক আছে? হি উড রাদার হ্যাভ টেকেন ইংলিশ দেন ম্যাথ লাস্ট ইয়ার। লাস্ট ইয়ার তার মানে প্রিভিয়াস ঘটনা বলা হচ্ছে, অতীতের ঘটনা বলা হচ্ছে, তাহলে এখানে কি হবে, হি উড রাদার হ্যাভ টেকেন ইংলিশ, তাহলে সে ইংলিশ নিত, সে ইংলিশ নিত, ম্যাথের, ম্যাথ এবং ইংলিশ থেকে সে ইংলিশটাই নিত লাস্ট ইয়ার, গত বছর, তাহলে এখানে উড হ্যাভ
উড রাদার হ্যাভ টেকেন হবে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখন পর্যন্ত যা কিছু শিখলাম আমরা একটু রিক্যাপ করি, আমরা কি কি জিনিস শিখলাম। তাহলে আমরা পজিটিভ ভার্বের পর থেকে আমি করি। প্রথমে আমরা শিখলাম হচ্ছে উইশ। এখানে উইশ দিয়ে অবাস্তব ঘটনা বোঝায়, উইশ দিয়ে ফিউচারের অবাস্তব ঘটনা, প্রেজেন্টের অবাস্তব ঘটনা এবং অতীতের অবাস্তব ঘটনা বোঝানো হয়। যদি ফিউচারের হয় সেক্ষেত্রে আমরা উড প্লাস ভার্বের বেস ফর্ম এবং হচ্ছে অয়ার প্লাস হচ্ছে ভার্বের সাথে আইএনজি বসাবো। আর যদি ফিউচার উইশ হয় সেক্ষেত্রে আমরা, আচ্ছা ফিউচার উইশ তো বললাম। আর যদি প্রেজেন্টের উইশ হয়, প্রেজেন্টের উইশ হয় কি করবো আমরা, প্রেজেন্টের উইশ হলে হচ্ছে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সটা বসাবো। আর যদি পাস্টের উইশ হয় সেক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট বসাই, অথবা কুড হ্যাভ, কুড হ্যাভ প্লাস হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা আমরা বসাই, ঠিক আছে। ওকে, তারপরে আমরা এখানে দেখলাম হচ্ছে সবসময় বি ভার্বটা উইশের ক্ষেত্রে অয়ার বসবে। এরপরে আমরা দেখলাম সাবজাংটিভ, সাবজাংটিভের ক্ষেত্রে কিছু সাবজাংটিভ ভার্ব আছে এবং সাবজাংটিভ অ্যাডজেক্টিভ আছে। সাবজাংটিভ ভার্বের ক্ষেত্রে যেটা হয় যে সবসময় সাবজাংটিভ ভার্ব যদি থাকে এবং এরপরে দ্যাট থাকে, এরপরে ভার্বের বেস ফর্মটা বসে, ভার্বের বেস ফর্ম বসে। আর যদি অ্যাডজেক্টিভ থাকে সেক্ষেত্রে হচ্ছে বি ভার্ব দিয়ে বসে, যেমন ইট ওয়াজ আর্জেন্ট, ইট ইজ আর্জেন্ট, ইট ওয়াজ অব্লিগেটরি, ইট ওয়াজ ম্যান্ডেটরি। এগুলোর পরে দ্যাট থাকবে এবং এর পরের যে ক্লজটা সেখানে অবশ্যই ভার্বের বেস ফর্ম বসবে। ওকে, তারপরে আমরা দেখলাম হচ্ছে উড রাদার, উড রাদার দিয়ে প্রেফার বোঝায়, তবে প্রেফারের সাথে উড রাদার কিছু পার্থক্য আছে। উড রাদারের পরে ভার্বের বেস ফর্ম বসে এবং দেন বসে, আর প্রেফারের পরে ভার্বের যদি ভার্ব আসে তাহলে ভার্বের সাথে আইএনজি হয় এবং টু বসে। আর প্রেজেন্টের কোনো কিছু বুঝাইলে উড রাদার পরে ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু যদি পাস্টের কোনো কিছু বুঝায় সেই ক্ষেত্রে কিন্তু আবার ভার্বের সাথে ওই যে পাস্ট প্রেজেন্ট পারফেক্টটা বসে আর কি। মানে প্রেজেন্ট পারফেক্ট না, আসলে উড রাদার এরপরে হ্যাভ, এরপরে হচ্ছে আপনার পাস্ট পার্টিসিপল ফর্মটা বসে। এখন এটা কিন্তু একটা বাক্যে স্পষ্ট করে উল্লেখ থাকবে যে এটা কি পাস্টের কথা বোঝাচ্ছে কিনা। যেমন দেখেন এখানে ইয়েস্টারডে আছে, তার মানে পাস্টের কথা বোঝাচ্ছে স্পষ্ট করে। এখানে লাস্ট ইয়ার আছে, স্পষ্ট করে বাক্যে উল্লেখ থাকবে যে লাস্ট ইয়ার অথবা লাস্ট মান্থ, হ্যাঁ, অথবা লাস্ট উইক এরকম, অথবা অ্যাগো, লং সিন্স, যেগুলা দিয়ে ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিটের সিগন্যাল যে ওয়ার্ডগুলা সেগুলো বাক্যে থাকবে, সেগুলো বাক্যে থাকলে আপনি বুঝাবেন যে এটা, আপনি বুঝবেন যে এটা পাস্টের কথা বোঝানো হচ্ছে। আর যদি না থাকে সেক্ষেত্রে প্রেজেন্ট হবে। একদম সহজ হিসাব, ঠিক আছে। ওকে, তাইলে আপনারা আমাকে একটু বলেন যে এতক্ষণ পর্যন্ত যেগুলা বক বক করলাম এগুলো আপনারা আসলে বুঝতে পেরেছেন কিনা। আমরা ছোট্ট একটা ব্রেকে যাব। আমরা দেখলাম হচ্ছে উইশের ব্যাপারটা, উড রাদারের ব্যাপারটা। এবার আমরা আরো কিছু নিয়ম শিখবো। দেখেন, কোনো সেন্টেন্সে যদি উড রাদার থাকে, কোনো সেন্টেন্সে যদি উড রাদার থাকে, উড রাদার, লেট, মাস্ট, হ্যাড বেটার, হ্যাড রাদার, ডেয়ার, এগুলো যদি থাকে তাহলে এগুলোর পরে ভার্বের সবসময় বেস ফর্ম হয়। তো এর মধ্যে উড রাদারের ব্যাপারটা আমরা শিখেছি অলরেডি। তবে উড রাদারের দুইটা ব্যাপার ছিল, যে উড রাদারের পরে উড রাদারটা যদি প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয় সেক্ষেত্রে তারপরে ভার্বের বেস ফর্ম বসে। কিন্তু উড রাদার যদি পাস্টের কোনো সেন্স বোঝায় বা সেটা আমরা স্পষ্ট করে বুঝবো, ওই বাক্যের মধ্যে পাস্ট ইনডিফিনিট টেন্সের যে সমস্ত মার্কার, সেই মার্কার্স গুলো থাকবে, যদি সেখানে থাকে সেক্ষেত্রে উড রাদারের পরে হ্যাভ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আর না হলে উড রাদারের পরে ভার্বের বেস ফর্মটা হয়। তাহলে এটা একটু মাথায় রাখবেন, এগুলো প্রায় পরীক্ষাতে আসে। উড রাদার, লেট, মাস্ট, হ্যাড বেটার, হ্যাড রাদার, ডেয়ার, এগুলোর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। যেমন আই উড রাদার ড্যাশ দেন বেগ, তাহলে এটা কি হবে? আই উড রাদার ডাই দেন বেগ। দেখেন এখানে যে দেন বসছে, উড রাদার পরে দেন বসছে। এখন এইখানে আপনার প্রশ্ন আসতে পারে যে ভাই একটু আগে না উড রাদার দিয়ে কিছু হাবিজাবি বললেন, ওইখানে হাবিজাবিটা ছিল উড রাদারের পরে ভার্ব ছিল, এখানে উড রাদার পরে ভার্ব নাই। উড রাদার পরে যদি ভার্ব থাকতো তাহলে ভার্বের বেস ফর্মটাই বসতো, এই যে এখানে তো বেস ফর্মটা বসছে, কিন্তু ওইখানে ভার্ব ছিল দুইটা। হ্যাঁ, ওই যে আই উড রাদার ড্রিঙ্ক কফি, হ্যাঁ, দেন ড্রিঙ্ক টি, এরকম মনে হয় একটা কিছু ছিল। তো এইখানে বলছে আই উড রাদার ডাই দেন বেগ, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন, দে ডিড নট লেট মি দা হল রুম, তা ডিড নট লেট মি, তাহলে এখানে কি হবে? লেট মি এরপরে ভার্বের বেস ফর্মটাই বসবে, লেট মি এন্টার, ঠিক আছে। তারা আমাকে ঢুকতে দেয়নি। ওকে, ইউ হ্যাড বেটার ড্যাশ নাও, ইউ হ্যাড বেটার প্লে নাও, তাহলে ইউ হ্যাড বেটার টু প্লে হয় না, ইউ হ্যাড বেটার প্লে হবে, প্লে নাও হবে। মাদার হ্যাজ ড্যাশ হোম ইয়েস্টারডে,
এটা কি হবে? দেখুন এখানে ইয়েস্টারডে আছে। আমরা টেন্সে দেখেছিলাম যে ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট ফ্রাইডে, লাস্ট উইক, লং অ্যাগো, সিন্স, এগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে আমরা বুঝবো সেই সেন্টেন্সটা হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে এখানেও হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে সঠিক উত্তরটা হবে মাদার কেইম হোম ইয়েস্টারডে। মাদার কেইম হোম ইয়েস্টারডে। তাহলে এখানে ব্যাপারটা হচ্ছে যে অতীত নির্দেশক যে সমস্ত শব্দ বা ফ্রেজ থাকে বাক্যে, যেমন ইয়েস্টারডে, অ্যাগো, লাস্ট ইয়ার, লাস্ট উইক, লাস্ট মান্থ, লং, সিন্স, ইয়ার, এগুলো যদি থাকে তাহলে সেখানে আমরা পাস্ট, ওই বাক্যটা পাস্ট ইনডিফিনিট হবে। আচ্ছা, হোয়াট ইউ ড্যাশ টু ড্রিঙ্ক দেন। হোয়াট ইউ, এখানে গো আছে, হোয়াট ইউ গো টু ড্রিঙ্ক দেন, তাহলে এটা কি হবে? দেখেন হোয়াট আর ইউ গোয়িং টু ড্রিঙ্ক দেন, তুমি আসলে কোনটা ড্রিঙ্ক করতে যাচ্ছ, ইউ আর গোয়িং টু। এখানে মেন ব্যাপারটা কি? মেন ব্যাপারটা হচ্ছে কোনো বাক্যে মনে রাখবেন ইনফাইনিটিভ ভার্বের পূর্বে যদি গো থাকে, ইনফাইনিটিভ ভার্বের পূর্বে যদি গো থাকে তাহলে ওইটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হয়। এখানে আবার একটু খেয়াল করেন, দেখেন কি বলছে, হোয়াট ইউ, এখানে ড্যাশ আছে, হ্যাঁ, এখানে গোটা ব্রেকেটে দেওয়া আছে, মানে হচ্ছে গো এর কোনো একটা ফর্ম এখানে বসবে। এরপরে আছে টু ড্রিঙ্ক দেন, ঠিক আছে? তাহলে এখানে দেখেন এই যে টু ড্রিঙ্ক, টু ড্রিঙ্ক এটা হচ্ছে একটা ইনফাইনিটিভ, টু প্লাস হচ্ছে ভার্বের বেস ফর্ম, এখানে ভি1 লিখলাম, ভি1 লেখা আসলে উচিত না, ভার্বের বেস ফর্ম লেখা উচিত। তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম আছে, ইনফাইনিটিভ আছে, যদি এরকম থাকে এবং তার আগে যদি গো থাকে তাহলে অবশ্যই আপনি সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখবেন। তাহলে হোয়াট আর ইউ গোয়িং টু ড্রিঙ্ক, ঠিক আছে? ওকে, তাহলে দেখেন এখানে ছিল হচ্ছে ইউ গো টু ড্রিঙ্ক, ছিল হচ্ছে এরকম, ইউ গো টু ড্রিঙ্ক, এখানে টু ড্রিঙ্ক আছে, তাহলে ইনফিনিটিভের আগে গো আছে, এই কারণে আমি এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লিখবো। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে? ইউ আর গোয়িং টু। তো এখানে যেহেতু এটা ইনডিফিনিট টেন্স, এই কারণে আমি আরটাকে ইউ এর সামনে নিয়ে আসছি, এতটুকুই। ওকে, হোয়াট উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড ড্যাশ দ্য ডোর, উড ইউ মাইন্ড ড্যাশ দ্য ডোর, তাহলে এখানে উড ইউ মাইন্ড, এরপরে কি হবে? এখানে ওপেনের কোন ফর্মটা হবে? এখানে ওপেন হবে ওপেনিং, উড ইউ মাইন্ড ওপেনিং, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর। কেন এটা ওপেনিং কেন হইলো? কারণ হচ্ছে কিছু কিছু শব্দ আছে, ভার্ব আছে, যেগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, কিছু শব্দ এবং শব্দগুচ্ছ। তার মধ্যে এই শব্দগুলো হচ্ছে ক্যান নট হেল্প, কুড নট হেল্প, ক্যান্ট স্ট্যান্ড, ইট ইজ নো ইউজ, ইট ইজ নো গুড, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উড ইউ মাইন্ড, গেট ইউজ টু, এগুলোর পরে সবসময় ভার্বের সাথে আইএনজি হয়, অর্থাৎ জিরান্ড বসে, জিরান্ড। আমরা তো জানি যে টু এর পরে ভার্বের বেস ফর্মটাই বসে, কিন্তু এইখানের যে টু, এই টু কিন্তু এই টু না, ইনফাইনিটিভের টু না। এই যে উইথ এ ভিউ টু, এই পুরোটাই হচ্ছে একটা ফ্রেজ, লুক ফরওয়ার্ড টু পুরোটাই হচ্ছে একটা ফ্রেজ, ঠিক আছে? লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি বসবে, কান্ট স্ট্যান্ড, কান্ট হেল্প, কুড নট হেল্প, এগুলোর পরে সবসময় ভার্বের সাথে আইএনজি বসবে। এটা তো আমরা দেখেছি একটু আগে। ওকে, এটা আর দেখার কিছু নাই, এখানে ডাবল চলে আসছে। এরপরে দেখেন হি র্যান ফাস্ট লেস্ট হি শুড মিস দ্য বাস। লেস্ট মানে কি? লেস্ট মানে হচ্ছে পাছে, পাছে মানে হচ্ছে যাতে না। হি রান ফাস্ট, সে দ্রুত দৌড়েছিল, যাতে না হি মিস দ্য বাস, সে যাতে না বাসটা মিস করে। তো এটা কমন জিনিসটা হচ্ছে লেস্ট যদি থাকে তারপরে তারপরে শুড বসে, তাহলে এখানে সঠিক বাক্যটা হবে এরকম, হি র্যান ফাস্ট লেস্ট হি শুড মিস দ্য ট্রেন, মিস দ্য বাস, তাতে করে সে বাসটা মিস না করে। দেখেন কোনো বাক্যে লেস্ট অর্থ পাছে বা এই ভয়ে থাকলে সাবজেক্ট থাকে, তারপরে শুড অথবা মাইট বসে, আপনি শুডও বসাইতে পারেন অথবা আপনি মাইটও বসাইতে পারেন, এবং এরপরে অবশ্যই ভার্বের বে প্রেজেন্ট ফর্মটা বসবে। প্রেজেন্ট ফর্ম মানে হচ্ছে ভার্বের বেস ফর্ম বসবে। ওকে, মেনি আ বয়, এটা নিয়ে আলোচনা করা হয়েছে, এখানে আমি আর আলোচনা করছি না, কারণ এটা খুব সুন্দর মতো আলোচনা করা হয়েছে, আমি আর এটা আলোচনা করছি না এখানে। ইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাভ অ্যাপ্লাইড নাকি হ্যাজ অ্যাপ্লাইড, এটাও কিন্তু আপনাদেরকে প্রোনাউনের ক্লাসে পড়ানো হয়েছিল। ইচ, ইচ দিয়ে কি বোঝায়? ইচ দিয়ে হতে সবসময় সিঙ্গুলার বোঝায়, তবে ইচ অফের পরে যে নাউনটা বসে সেটা প্লুরাল হয়। যেমন স্টুডেন্টদের মধ্যে প্রত্যেকে হবে নাকি স্টুডেন্টের মধ্যে প্রত্যেকে হবে? অবশ্যই হবে স্টুডেন্টদের, স্টুডেন্টদের মধ্যে প্রত্যেকে হবে, ঠিক আছে? তাহলে স্টুডেন্টদের মধ্যে প্রত্যেকে হইলে
স্টুডেন্টদের বলছি যেহেতু, তাহলে অবশ্যই এখানে আমি প্লুরাল দিব। তাহলে ইচ অফ দ্য স্টুডেন্টস। এখন এখানে হ্যাভ হবে না হ্যাজ হবে? সঠিক উত্তরটা হবে হ্যাজ। কেন হ্যাজ হবে? কারণ ইচ মানে হচ্ছে প্রত্যেক। ইচ মানে হচ্ছে প্রত্যেক, প্রত্যেকে। ইচ মানে হচ্ছে প্রত্যেকে। তাহলে একজন একজন করে বোঝানো হচ্ছে, সিঙ্গুলার বোঝানো হচ্ছে, এই কারণে ইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাজ অ্যাপ্লাইড হবে। ঠিক আছে, ওকে। ইচ অফ দেম, তাহলে এখানে কি হবে? ইচ অফ দেম ড্যাশ প্রেজেন্ট, এখানে হয় হবে ইজ প্রেজেন্ট, আর নাইলে হবে ওয়াজ প্রেজেন্ট, যে কোনো একটা হবে। ঠিক আছে, এখানে ওয়াজ দিছে, এখানে যদি ইজ থাকতো ইজও সঠিক হইতো। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই, এখন আপনি এখানে ইজ ওয়াজ দিলেন, যদি পরীক্ষাতে অপশনেও ইজ এবং ওয়াজ থাকে তাইলে? আচ্ছা দেখেন, ওয়াজ হবে যদি স্পষ্টভাবে, ধরেন এখানে দুইটা অপশনই আছে, ইজও আছে ওয়াজও আছে, এখন আপনি কোনটা দিবেন বুঝতেছেন না, তখন নিশ্চয়ই বাক্যটাতে থাকবে এরকম যে ইচ অফ দেম ওয়াজ প্রেজেন্ট ইয়েস্টারডে। যদি এরকম পাস্ট ইনডিফিনিটের মার্কার কোনো একটা কিছু বাক্যে থাকে তাহলে অবশ্যই আপনি ওয়াজ দাগাবেন, আর যদি পাস্ট ইনডিফিনিটের মার্কার না থাকে সেক্ষেত্রে আপনি ইজ দাগাবেন। এখন এইখানে তো আর কোনো অপশন নাই, এখানে এখানে ওয়াজ দিলেও সঠিক, এখানে ইজ দিলেও সঠিক। ওয়ান অফ দ্য ভয়েস এখানে হবে কি, এই যে দেখেন এখানে ইয়েস্টারডে দেওয়া আছে, এখানে কিন্তু আপনি চাইলেও ইজ দিতে পারবেন না, আপনাকে ওয়াজ দিতে হবে। ওয়ান অফ দ্য ভয়েস ওয়াজ অ্যাবসেন্ট ইয়েস্টারডে। তাহলে ওয়ান অফ দ্য, ইচ, এভরি, এগুলো মানে প্রত্যেকে, এগুলো সিঙ্গুলার ব্যক্তি বা বস্তুকে বোঝায়, এবং এদের পরে এই কারণে ভার্ব হবে সিঙ্গুলার। তবে নাউন অফ দ্য, ওয়ান অফ দ্য, এগুলোর পরে অফ দ্য, অফ দ্য এগুলোর পরে হচ্ছে নাউন অবশ্যই হবে প্লুরাল। আই উইশ আই ড্যাশ ফ্লাই, এটা তো অলরেডি আপনারা জানেন, উইশ অলরেডি পড়ানো হয়েছে। সঠিক উত্তর কি হবে? আই উইশ আই কুড ফ্লাই। ক্যান, ক্যানটা জাস্ট কুড হয়ে যাবে, এটা প্রেজেন্টে ছিল, পাস্ট হয়ে যাবে, শেষ। আই ফ্যান্সি আই ড্যাশ এ ট্রাইফল পেল, এখানে আই ফ্যান্সি, এখানে আই ফ্যান্সিটাও উইশের অর্থটাই প্রদান করে, অর্থাৎ উইশ দিয়ে যেই অর্থটা মিন করে, একইভাবে এই ফ্যান্সি দিয়েও আসলে একই অর্থটা হচ্ছে মিন করে। ঠিক আছে, তো তাহলে আই ফ্যান্সি আই টার্ন এ ট্রাইফল পেল। ঠিক আছে, তাহলে এখানে ট্রাইফল মানে কি? ট্রিফল মানে হচ্ছে যে, এটা মানে হচ্ছে আপনার আম, নগণ্য, হ্যাঁ, বা একদম অল্প আছে, হ্যাঁ, অল্প পরিমাণ, অথবা ধরেন যে আম, হেলাফেলা করা, হ্যাঁ, এটাও হয়। আর পেল মানে কি? পেল, পেল মানে হচ্ছে ম্লান বা ফ্যাকাশে, হ্যাঁ, তারপরে হচ্ছে যে বর্ণহীন। ঠিক আছে, ওকে। তাহলে এখানে আই ফ্যান্সি, এই ফ্যান্সি এখানে টার্ন আছে, এটাও উইশের মতো হবে, তাহলে টার্ন থাকলে কি হবে? টার্ন হবে। জাস্ট আমি পাস্ট টেন্স করে দিব, আই ফ্যান্সি আই টার্ন আ ট্রাইফল পেল। ওকে, ইট ইজ টাইম, ইট ইজ টাইম যদি এই ফ্রেজটা থাকে, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, এর পরেও সবসময় পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে এখানে কি হবে? ইট ইজ টাইম উই লেফট দ্য প্লেস, ইট ইজ টাইম উই লেফট দ্য প্লেস। এবং ইট ইজ হাই টাইমের পরেও একই জিনিসটা হবে। তাহলে দেখেন, কোনো বাক্যে যদি এরকম ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ফ্যান্সি, উইশ এগুলো থাকে, তাহলে ভার্বের পাস্ট ফর্ম হয়। এখন উইশ যে কেবল ভার্বের পাস্ট ফর্ম হয়, এই পাস্ট ফর্মের মধ্যেও কিন্তু আর অনেক কিছু আছে, সেটা কিন্তু আমরা বিস্তারিত দেখেছি। এখানে জাস্ট জেনারেল হিসেবে বলা হয়েছে উইশের পরে এই ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এগুলোর পরে উইশ থাকলে, উইশ থাকলে, ইট ইজ হাই টাইম থাকলে, ইট ইজ টাইম থাকলে এগুলোর পরে পাস্ট ফর্ম হয়। ওকে, দেখেন, সেই উইশেস, শি ড্যাশ টু বি, কিন্তু লেখা কি হবে? শি ওয়ার এ কুইং। ওকে, হি টক্স অ্যাজ ইফ হি ড্যাশ ম্যাড, হি টক্স সে কথা বলছে, অ্যাজ ইফ যেন, হি ড্যাশ ম্যাড, এখানে কি হবে? দেখেন, এইখানে একটু বোঝার বিষয় আছে। এখানে দেখুন তো, এখানে কি আনরিয়েল ইভেন্ট বোঝানো হচ্ছে কিনা? হি টক্স সে কথা বলছে, অ্যাজ ইফ হি ড্যাশ ম্যাড, সে এমন ভাবে কথা বলছে যেন সে একটা পাগল, কিন্তু সে কি আসলে পাগল? না, সে পাগল না, কিন্তু সে এমন ভাবে কথা বলছে মনে হচ্ছে সে পাগল, কিন্তু সে তো আসলে পাগল না। তো এটা আনরিয়েল ইভেন্ট, তাহলে আনরিয়েল ইভেন্টের ক্ষেত্রে আমরা কি করি? আমরা হচ্ছে পাস্ট টেন্স বসাই। তাহলে হি টক্স অ্যাজ ইফ, এখানে সঠিক উত্তরটা হবে হি ওয়ার আ ম্যাড, এখানে এ, এখানে এ হবে, এখানে এটা বসা নাই, এখানে এ হবে। হি টক্স, হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার আ ম্যাড, সে একটা পাগল। ঠিক আছে, তাহলে মনে রাখবেন এই অ্যাজ ইফ, অ্যাজ ইফ, তারপরে হচ্ছে আপনার অ্যাজ দো, এগুলো দিয়ে সবসময়, এগুলো দিয়েও কিন্তু আনরিয়েল ইভেন্ট বোঝানো হয়, এবং এগুলোর সাথে হচ্ছে ওয়ার বসবে। ওকে, হ্যাভিং ড্যাশ রাইস হি ওয়েন টু কলেজ, তাহলে এইটা এখানে কি হবে? হ্যাভিং ইটেন হবে। এটা আপনি, এটা আপনি আগে পড়েছেন, এটা কোথায় পড়েছেন? ওই যে পারফেক্ট পার্টিসিপলের ক্ষেত্রে আমরা দেখেছিলাম, পারফেক্ট পার্টিসিপল স্ট্রাকচারই হচ্ছে হ্যাভিং, হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসবে। ঠিক আছে, হ্যাভিং এর পরে ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এবং যদি বলা হয় এখানে এই হ্যাভিং ইটেন রাইস, এই পুরোটা কোন ধরনের
পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করেছে, এই পুরোটা হচ্ছে একটা অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে। এবং পারফেক্ট পার্টিসিপল সবসময় অ্যাডভার্ব হিসেবেই কাজ করে। আচ্ছা, এখন আসেন উড দ্যাট। উড দ্যাট আই ক্যান সিং এ সং। আচ্ছা দেখেন, আমরা উড দেখেছি, কিন্তু আমরা উড দ্যাট কি দেখেছি? আমরা উড দ্যাট আসলে দেখে নাই। মূলত উড দ্যাট উইশের যে অর্থ, উড দ্যাটেরও একই অর্থ। অর্থাৎ এই উড দ্যাট সমান সমান আপনি লিখতে পারেন আই উইশ। তাহলে আই উইশের যেরকম ব্যবহার, উড দ্যাটেরও একই ব্যবহার। তাহলে একই ব্যবহার হলে কি হবে? এই যে ক্যান, ক্যানটা হয়ে যাবে কুড। উড দ্যাট আই কুড সিং এ সং। উড দ্যাট আই ড্যাশ দ্য ক্লাসরুম, তাহলে উড দ্যাট আই কুড এন্টার দ্য ক্লাসরুম। ওকে, দেখেন কোনো বাক্যের শুরুতে উড দ্যাট থাকলে, এই যে দেখেন কোনো বাক্যের শুরুতে উড দ্যাট থাকলে সাবজেক্টের পরে কুড বসে এবং এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। অর্থাৎ ওই যে উড দ্যাটটা মূলত আনরিয়েল ইভেন্টের ক্ষেত্রেই ইউজ হয়। তাহলে আনরিয়েল ইভেন্টের ক্ষেত্রে আমরা অনেকগুলো পেলাম। আমরা পেলাম উইশ, আমরা পেলাম হচ্ছে ফ্যান্সি, আমরা পেলাম হইলো ইট ইজ, ইট ইজ হাই টাইম। না, ইট ইজ হাই টাইম না। আমরা পেলাম হচ্ছে অ্যাজ ইফ, অ্যাজ ইফ, অ্যাজ ইফ, অ্যাজ দো। এগুলো দিয়েও কিন্তু একই জিনিসগুলো আসলে মিন করা হয়, মানে আনরিয়েল ইভেন্ট বোঝানো হয়। ওকে, হি ইউজ টু, হি ইউজ টু, হি ইজ ইউজ টু, এটা আপনাদেরকে টেন্সের টেন্সের ওই জায়গাটাতে পড়ানো হয়েছিল। টেন্স, টেন্স পড়ানোর সময় এটা আপনাদেরকে পড়ানো হয়েছিল। কোনটা? হি ইজ ইউজ টু ড্যাশ, এখানে ব্রেকেটে রিডের যে কোনো একটা ফর্ম হবে ইন দ্য লাইব্রেরি। আচ্ছা দেখেন, আপনাদেরকে একটু মনে করিয়ে দেই। সেখানে আমরা দেখেছিলাম যে গেট ইউজ টু, আর একটা ছিল বি ইউজ টু, আর আরেকটা ছিল কেবল ইউজ টু। আচ্ছা, এর মধ্যে এই যে ইউজ টু, এই ইউজ টু দিয়ে আমরা বোঝানো হয়েছিল যে অতীত অভ্যাস, অতীত অভ্যাস এখন নাই, ঠিক আছে। আর এই গেট ইউজ টু, গেট ইউজ টু দিয়া বোঝানো বলেছিলাম যে অভ্যস্ত হয়েছে, অভ্যস্ত হয়েছে। আর এই যে বি ইউজ টু, বি ইউজ টু দিয়ে বলা হয়েছিল যে সে অভ্যস্ত। আচ্ছা, এবং আরো বলা হয়েছিল যে গেট ইউজ টু এবং বি ইউজ টু, এই এই দুইটা, এই গেট ইউজ টু এবং বি ইউজ টু, এগুলোর পরে সবসময় ভার্বের সাথে আইএনজি বসে, ভার্ব প্লাস আইএনজি বসে, ঠিক আছে। তাহলে হি ইউজ টু রিডিং ইন দ্য লাইব্রেরি, হি ইজ ইউজড টু রিডিং ইন দ্য লাইব্রেরি হবে, ঠিক আছে। তাহলে হি ইজ ইউজ টু রিডিং ইন দ্য লাইব্রেরি। ওকে, হি গট ইউজ টু, তাহলে এখানে কি হবে? এখানে হবে হি গট ইউজ টু ওয়ার্কিং ইন দিস রুম। তার মানে সে হচ্ছে অভ্যস্ত হয়েছে, আগে অভ্যস্ত ছিল না। আর এখানে কি? হি ইজ ইউজ টু, মানে তার মানে হচ্ছে সে অভ্যস্ত। ওকে, তাহলে কোনো বাক্যে ইউজ টু যখন অভ্যস্ত অর্থে ব্যবহৃত হয় তখন এর পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে ইউজ টু এখানে হচ্ছে যে প্রিভিয়াস অভ্যাস, আর ইউজ টুর পরে সবসময় ভার্বের বেস ফর্ম হবে। এবং এই ইউজ টুর বদলে আপনি কিন্তু এখানে আরেকটা শব্দ আনতে পারেন, সেটা হচ্ছে উড। এখানে উডও লেখা যেতে পারে, আই উড ওয়াক অ্যালং দ্য রিভার, আমি নদীতে হাঁটতাম, নদীর পাড় ধরে হাঁটতাম, এখন হাঁটি না। ওকে, আই জাস্ট রিসিভ মাই ওয়াইফস লেটার। জাস্ট আছে, জাস্ট এটা কোন ধরনের টেন্সের মার্কার? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মার্কার। তাহলে এখানে হবে আই হ্যাভ জাস্ট রিসিভ মাই ওয়াইফস লেটার, শি রিসেন্টলি হোম ফ্রম, রিটার্ন হোম ফ্রম ইতালি। তাহলে রিসেন্টলি, এখানে এই রিসেন্টলিটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সিগন্যাল ওয়ার্ড। তাহলে আমি এখানে লিখবো এরকম, শি হ্যাজ রিসেন্টলি রিটার্ন হোম ফ্রম ইতালি। এখানে খেয়াল রাখতে হবে রিসেন্টলিটা কিন্তু অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে বসবে। দেখেন কোনো সেন্টেন্সে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি এগুলো থাকলে সবসময় বাক্যের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আইদার অফ দ্য টু গার্লস, এটা অলরেডি বলা হয়েছে। আইদার অফ দ্য টু গার্লস ইজ ট্যালেন্ট হবে, নাকি ওয়াজ ট্যালেন্ট হবে, নাকি ওয়ার ট্যালেন্ট হবে। তো এখানে ইজও হইতে পারে, ওয়াজও হইতে পারে, আমরা জানি না। আবার এখানে এখানে ওয়ারও হইতে পারে, আরও হইতে পারে। প্রথম কথা হচ্ছে যে এই যে বিটা, এটাকে আমি সিঙ্গুলারে লিখবো নাকি প্লুরালে লিখবো? আইদার, আইদার থাকলে কি বোঝায়? বলা হয়েছিল আইদার থাকলে দুইয়ের মধ্যে এক বোঝায়। তাহলে একজন বোঝাচ্ছে এখানে, আইদার অফ দ্য টু গার্লস, যে কোনো একজন ড্যাশ ট্যালেন্ট, মানে আইদার অফ দ্য টু গার্লস, দুই গার্লের মধ্যে যে কোনো একজন হচ্ছে ট্যালেন্টেড। তাহলে যেহেতু একজন ট্যালেন্টেড, সুতরাং আমি কি বলবো এখানে? আইদার অফ দ্য টু গার্লস হয় হবে ইজ, আর নাইলে হবে ওয়াজ, যে কোনো একটা হবে। তাহলে এখানে আমরা ইজ দিয়েছি, আইদার অফ দ্য টু গার্লস ইজ ট্যালেন্ট, ঠিক আছে। ওকে, নাইদার অফ দ্য বুকস, তাহলে এখানে কি হবে? একই হবে, ইজ অথবা হবে ওয়াজ, যে কোনো একটা হবে। এখানে আমরা ইজ দিয়েছি। ওকে, তাহলে নাইদার, আইদার এই প্রণামগুলো দুই, দুইটা ব্যক্তি বা বস্তুর মধ্যে ব্যবহৃত হয়ে হয়ে যে কোনো একটিকে নির্দেশ করে, তাই তাদের পরে ভার্ব সিঙ্গুলার হয়। 40 মাইলস আ লং ডিস্টেন্স, এখানে কি হবে?
এখানে ইজ হবে, নাহলে ওয়াজ হবে, নাহলে ওয়ার হবে, নাহলে হবে হচ্ছে আর। দেখেন, মনে রাখবেন যে কোনো পরিমাণ বা কোনো একটার আম, সংখ্যা, হ্যাঁ, পরিমাণ, পরিমাপ, ওজন, এগুলা সব সময় হচ্ছে সিঙ্গুলার এন্টিটি হয়, মানে এগুলাকে আমরা আসলে গুনতে পারি না। যেমন ধরেন ওয়াটারকে কি কি গোনা যাবে, বা সময়কে কি গোনা যাবে? এগুলোকে গোনা যাবে না। গোনা যাবে না বলে এগুলো আনকাউন্টেবল নাউন, এবং এই আনকাউন্টেবল নাউন হিসেবে এগুলো সবসময় সিঙ্গুলার হয়। যেমন 40 মাইলস, 40 মাইলস ড্যাশ আ লং ডিস্টেন্স, তাহলে এখানে সঠিক উত্তর হবে 40 মাইলস ইজ আ লং ডিস্টেন্স। এখন প্রশ্ন আসতে পারে যে 40 মাইলস আছে, তাহলে এখানে কেন ইজ হইলো? কারণ দূরত্ব, কারণ হচ্ছে দূরত্ব, এগুলো সবসময় সিঙ্গুলার হয়। তবে দূরত্ব পরিমাপের যে একক, দূরত্ব পরিমাপের যে একক, সেইটা কিন্তু আপনি প্লুরাল করতে পারেন, সেটা সমস্যা নেই। দূরত্ব পরিমাপের এককগুলো প্লুরাল হতে পারে। হ্যাঁ, যেমন ধরেন আমি বলতে পারি 2 সেকেন্ডস, 3 সেকেন্ডস, 5 মিনিটস। তাহলে মিনিটস বলছি, 1 মিনিট, 5 মিনিটস, একক মিনিট, এটা সিঙ্গুলার প্লুরাল হতে পারে, কিন্তু যে 5 মিনিটস, এটার পরে ভার্বটা সিঙ্গুলারই হবে, প্লুরাল হবে না। ঠিক আছে? ওকে, তাহলে 40 মাইলস ইজ এ লং ডিস্টেন্স, 4 মার্স ইজ এ লং টাইম হবে। নির্দিষ্ট দৈর্ঘ্য, পরিমাণ, সময়কে একত্রে বোঝালে সাবজেক্ট দেখতে প্লুরাল হলেও ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে। ওকে, এভরিডে ভার্সেস হচ্ছে এভরিডে। এখানে আপনার ব্যাপারটা হচ্ছে যে এভরিডে এটা দিয়ে বোঝায় হচ্ছে আপনার প্রতিদিন, হ্যাঁ, ডেইলি, ডেইলি, বা এটা দিয়ে হচ্ছে আপনার প্রতিদিন বোঝায়। আর এভরিডে, এভরিডে এটা হচ্ছে বোঝায় দৈনিক, হ্যাঁ, দৈনিক, হ্যাঁ। যেমন ধরেন বা এটা দিয়ে আপনার ধরেন আমি বললাম এভরিডে ওয়ার্ক, তার মানে আমার দৈনন্দিন কাজ। আবার এভরিডে দিয়ে এটা বোঝানো হয় যে আপনার সাধারণ কোনো কিছু, হ্যাঁ, সাধারণ কোনো, যেমন ধরেন এখানে বলছে আই ব্রট মাই এভরিডে ক্লদিং। তাহলে এভরিডে ক্লদিং মানে কি? এভরিডে ক্লদিং মানে হচ্ছে সাধারণ যে সমস্ত পোশাক আশাক আমরা পরি, সে সমস্ত পোশাক। তাহলে এটা একটু খেয়াল রাখবেন যে এভরি, এটার মাঝখানে যখন গ্যাপ থাকবে সেটা দিয়ে বোঝায় হচ্ছে ডেইলি বা দৈনিক। আর এভরিডে এটা দিয়ে বোঝায় হচ্ছে দৈনন্দিন, দৈনন্দিন, অর্ডিনারি, অথবা হচ্ছে সাধারণ কোনো কিছু বোঝায় হচ্ছে এভরিডে দিয়ে, এবং এভরিডে হচ্ছে অ্যাডজেক্টিভ। হি সেইড দ্যাট হি ড্যাশ ইন দ্য নেক্সট মান্থ, হি সেইড দ্যাট হি ড্যাশ ইন দ্য নেক্সট মান্থ। তাহলে এখানে সঠিক উত্তরটা হবে হি সেইড দ্যাট হি উড প্লে ইন দ্য নেক্সট মান্থ। তাহলে এইখানে এটা কেমনে এটা হইলো? এটা মূলত হচ্ছে আম, এটা মূলত হচ্ছে আপনার এটা হচ্ছে ন্যারেশন হিসেবে হইছে। ন্যারেশনটা আপনাদেরকে এখনো পড়ানো হয় নাই। তারপরে দেখেন কি বলছে এখানে, যে কোনো একটা কমপ্লেক্স সেন্টেন্স প্রথম অংশ পাস্ট টেন্স হইলে দ্বিতীয় যে অংশটা নেক্সট এর পরে, ইন্টারনেট কি চলে গেছে? আমার আসছে। আচ্ছা, কোন একটা কমপ্লেক্স সেন্টেন্সের প্রথম অংশ যদি পাস্ট টেন্স হয় এবং দ্বিতীয় অংশটার হচ্ছে নেক্সট এর পরে, নেক্সট শব্দটার পরে, কোনো সময় হচ্ছে নেক্সট ইয়ার থাকতে পারে, নেক্সট মান্থ থাকতে পারে, অথবা নেক্সট ডে থাকতে পারে, এরপরে যে ব্র্যাকেটের ভার্বটা তার পূর্বে সবসময় হচ্ছে উড বসবে। অর্থাৎ দেখেন এখানে যেটা বলছে যে শি টোল্ড মি দ্যাট, সে আমাকে বলেছিল, হি ওয়েন্ট হোম দ্য নেক্সট ডে। এখানে মূলত এটা ছিল একটা আপনার, এটা ছিল একটা ডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশনটা এরকম ছিল, শি টেলস মি, শি টেলস মি, তারপরে ইনভার্টেড কমার মধ্যে ছিল হি উইল গো হোম, হি উইল গো হোম টুমোরো। মূল বাক্য ছিল এরকম, হি উইল গো হোম টুমোরো, মূল বাক্য ছিল এরকম। তো এইটাকে যখন ইনডিরেক্ট, এখনো আপনাদেরকে ন্যারেশন পড়ানো হয় নাই, আর আপনাদেরকে ন্যারেশন পড়ানো হবে না, কারণ ন্যারেশনের কোনো প্রশ্ন আসে না। তারপর এটা রাইট ফর্ম ভার্ব এখানে চলে আসছে, এই কারণে একটু বলা। তাহলে এখানে এই উইলটা জাস্ট উড হয়ে যাবে। ঠিক আছে? হি উড, হি উড গো হোম দ্য নেক্সট ডে, কারণ ন্যারেশনের ক্ষেত্রে টমোরো, টমোরো শব্দটা দ্য নেক্সট ডেতে পরিণত হয়। আবার এখানে দেখেন একই হিসাবটা হয়েছে, হি সেইড দ্যাট হি প্লে ইন দ্য নেক্সট মান্থ। তাহলে এখানে হি মূলত ছিল এরকম, হি সেইজ, হি সেইজ, না, হি সেইড ইনভার্টার কমার মধ্যে ছিল হচ্ছে হি উইল প্লে ইন দ্য নেক্সট মান্থ। তাহলে উইল প্লেটা হয়ে যাবে হচ্ছে উড প্লে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন এইটা, এটা আপনারা অলরেডি জানেন। ওয়াইল, ওয়াইল শব্দটা আমরা কোন টেন্সের ক্ষেত্রে ইউজ করি? ওয়াইল শব্দটা আমরা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ইউজ করি। তাহলে এখানে কি হবে? ওয়াইল উই আর প্লেইং, ওয়াইল, যেহেতু এখানে কেম আছে, তার মানে বুঝতে হবে এটা পাস্ট টেন্সে আছে, সুতরাং এখানে হবে ওয়াইল উই ওয়ার প্লেইং, ওয়াইল উই ওয়ার প্লেইং দ্য রেইন কেম। যখন আমরা খেলছিলাম তখন বৃষ্টি আসছিল। ওয়াইল ওয়াক ইন দ্য গার্ডেন আই স্নেক বিট মি। তাহলে এখানে কি হবে? ওয়াইল ওয়াকিং ইন দ্য গার্ডেন, ওয়াইল ওয়াকিং ইন দ্য গার্ডেন। দেখেন এখানে ওয়াইলের পরে
হোয়াইলের পরে ওয়াক আছে। যদি হোয়াইলের পরে কোনো সাবজেক্ট না থাকে, শুধু ভার্ব থাকে, তাইলে ভার্বের সাথে আইন যুক্ত হবে। আর হোয়াইলের পরে যদি একটা সাবজেক্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স লিখতে হবে, হোয়াইল উই ওয়ার প্লেইং। ঠিক আছে, ওকে। এটা আমরা দেখলাম, শিখলাম আমরা। দ্য টিচার সেইড দ্যাট অনেস্টি বি দ্য বেস্ট পলিসি, এটাও একটা ন্যারেশনের নিয়ম। তো এখানে সঠিক উত্তরটা হবে দ্য টিচার সেইড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। কারণ যদি চিরন্তন সত্য হয়, সেক্ষেত্রে ন্যারেশনের কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, হি আনসার্ড দ্যাট দ্য আর্থ, এখানে হবে হি আনসার্ড দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। এটা মুভ, মুভ কিন্তু মুভড হবে না, মুভসই হবে। ওকে। আচ্ছা, দে প্লে অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস মোমেন্ট, তারপরে নাও, এগুলো থাকলে আমরা কোন টেন্স লিখি? এগুলো থাকলে আমরা কন্টিনিউয়াস টেন্সে লিখি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, যে নাও, তারপর অ্যাট দিস মোমেন্ট, রাইট নাও, এগুলো থাকলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখি। আমরা এটা টেন্সের ক্লাসে পড়েছি, সুতরাং এখানে দে আর প্লেইং হয়েছে, দে আর প্লেইং অ্যাট দিস মোমেন্ট। নাও, তাহলে হি ইজ গোয়িং টু কলেজ নাও। দ্য রিচ ড্যাশ নট অলওয়েজ হ্যাপি। এইখানে অনেকেই ভুল করবেন। এখানে দেখেন অপশন কি থাকতে পারে। অপশন একে থাকতে পারে হচ্ছে ইজ, অপশন দুয়ে থাকতে পারে হচ্ছে ওয়াজ, অপশন তিনে থাকতে পারে হচ্ছে হ্যাজ, অপশন চারে থাকতে পারে হচ্ছে আর। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে আর। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। কেন? কারণ এই যে রিচ, রিচটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে আমরা জানি অ্যাডজেক্টিভ সাবজেক্ট পজিশনে বসে না, তার আগে হচ্ছে দা বসে, সাবজেক্ট পজিশনে বসে না। কিন্তু যদি অ্যাডজেক্টিভের আগে দা বসে সেটা কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয়, সেক্ষেত্রে সেটার অ্যাডজেক্টিভ থাকে না, সেটা হয়ে যায় প্লুরাল কমন নাউন। তাহলে এখানে দ্য রিচটা হয়ে গিয়েছে প্লুরাল কমন নাউন, তাহলে এখানে প্লুরাল কমন নাউন হিসেবে আর বসবে। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। দ্য গ্রেট ড্যাশ, দ্য গ্রেট ড্যাশ অনার্ড এভরি হয়ার। তাহলে এখানে কি হবে? দ্য গ্রেট আর অনার্ড, কারণ এখানে দ্য গ্রেট হচ্ছে প্লুরাল কমন নাউন, এই কারণে। তারপর দেখুন, এটা তো আমরা দেখলাম যে এই যে অ্যাডজেক্টিভ থাকলে ভার্বটি প্লুরাল হয়। দে ড্যাশ দ্য মিটিং বাই 10 AM। তাহলে এখানে দেখেন, এখানে বলছে বাই 10 AM। এটাও আমরা টেন্সে পড়েছিলাম, ওই যে ভবিষ্যতে কোনো কাজ এই সময়ের মধ্যে হবে, বাই যুক্ত হয়ে একটা সময় থাকে, তাহলে আমরা সেখানে কি লিখি? আমরা সেখানে ফিউচার পারফেক্ট লিখি। তাহলে এখানেও ফিউচার পারফেক্ট হবে, দে উইল হ্যাভ অ্যাটেন্ড, ফিউচার পারফেক্ট, দে উইল হ্যাভ অ্যাটেন্ডেড দ্য মিটিং বাই 10 AM, দে উইল হ্যাভ অ্যাটেন্ডেড দ্য মিটিং বাই 10 AM। ওকে। বাই টুমোরো, তাহলে হি উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বাই টুমোরো। হি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ডগ ড্যাশ প্রেজেন্ট, এখানে অ্যাজ ওয়েল এজ আছে। মনে রাখবেন এই যে অ্যাজ ওয়েল অ্যাজ, এই অ্যাজ ওয়েল অ্যাজ এর পরে যে দ্য ডগ আছে, এই পুরোটা মিলে এটা হচ্ছে একটা এডিশনাল অংশ। এডিশনাল, এটা হচ্ছে একটা এডিশনাল, মানে অতিরিক্ত। এটা কোনো আসলে, এটা না থাকলেও হইতো, এটার কোনো আসলে মূল্য নাই, এটা না থাকলেও হইতো। মূল্য নাই তা না, কিছুটা অলংকরিত করেছে, কিন্তু এটা না থাকলেও বাক্যটা আসলে হইতো। তাহলে এখানে এই আমি ভার্বটা চেঞ্জ করব মূলত আমার এই হি দিয়ে। তাহলে হি অ্যাজ ওয়েল এজ দ্য ডগ ইজ প্রেজেন্ট। ঠিক আছে, এখানে ওয়াজ দিছে আর কি, ইজ হইতে পারতো, ওয়াজও হইতে পারতো। আমরা তো আসলে জানি না এটা কোন টেন্সে, কারণ লেখক এটা পাস্ট টেন্সে লিখতে চেয়েছেন, এই কারণে এখানে ওয়াজ দিয়েছেন। এখন পরীক্ষার হলে আপনি কি করবেন? ওই যে বললাম, পরীক্ষার হলে যদি ইয়েস্টারডে এগুলো উল্লেখ থাকে এবং অপশনে দুইটা অপশনই আছে, ইজও আছে ওয়াজও আছে, সেক্ষেত্রে আপনি ওয়াজ দেখাবেন। কিন্তু যদি উল্লেখ না থাকে, সেক্ষেত্রে আপনি ইজ দেখাবেন। রূপা অ্যালং উইথ হার ফ্রেন্ডস, তাহলে এখানে এই যে অ্যালং উইথ হার ফ্রেন্ডস, এটা একটা বাড়তি অংশ, এখানে কি হবে? এখানে হবে ইজ, আর নাইলে হবে ওয়াজ। ওকে, তাহলে দেখেন বাক্যে অ্যাজ ওয়েল এজ, উইথ, অ্যালং, টুগেদার, ইন এডিশন টু, অ্যাকম্পানিড উইথ, অ্যাকম্পানিড বাই, এগুলো যদি থাকে, তাইলে প্রথম যে সাবজেক্টটা সেইটা অনুযায়ী আসলে ভার্বটা চেঞ্জ হবে। এখন আসেন অ্যাডজেক্টিভ টু কিছু ভার্ব, কিছু অ্যাডজেক্টিভ টু ভার্ব কিভাবে হয়। এটা অবশ্য অ্যাডজেক্টিভের পড়া, আপনি এগুলো একটু দেখে নিয়েন যে কিভাবে অ্যাডজেক্টিভ গুলো ভার্বে পরিণত হয়। যেমন দেখেন এই যে উমেন, উমেন থেকে উইমেনাইজ, পলিটিক্যাল থেকে পলিটিসাইজ, গ্লোবাল থেকে গ্লোবালাইজ, এগুলো মাঝে মধ্যে আসে যে এটা এই অ্যাডজেক্টিভটার ভার্ব ফর্ম কি হবে। আচ্ছা, কিছু কিছু অ্যাডজেক্টিভের শেষে এন যুক্ত করে ভার্ব পাওয়া যায়, যেমন উইক, উইক থেকে হচ্ছে উইকেন, শার্প থেকে হচ্ছে শার্পেন, ব্ল্যাক থেকে হচ্ছে ব্ল্যাকেন, এগুলা। আচ্ছা, ওকে। তারপরে কিছু আছে আবার অ্যাডজেক্টিভের সাথে এন যুক্ত করে ভার্বে পরিণত করা যায়, যেমন লার্জ, লার্জ হচ্ছে বিশাল, লার্জ থেকে হয় এন লার্জ। এবল, এবল থেকে হচ্ছে এনাবল। রিচ, রিচ থেকে হচ্ছে এন রিচ, এগুলা ভার্বে পরিণত করা হয়, হয়েছে। আবার কিছু আছে এফআই দিয়ে করা যায়, আই এফআই দিয়ে করা হয়, যেমন ফলস, ফলস থেকে হচ্ছে ফলসিফাই, জাস্ট থেকে হচ্ছে জাস্টিফাই, ইন্টেন্স থেকে হচ্ছে ইন্টেন্সিফাই। ওকে, তাহলে দেখেন এখানে 46 এটা এই প্রশ্নটা আসছে, আই ডিডন্ট ফলো হু পাস্ট বাই মি ইট ড্যাশ সজীব। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে ইট, ইট মাইট বি সজীব। এখন প্রশ্ন হচ্ছে এখানে মাইট বি কেন হইলো, কেন এটা ওয়ার হইলো না, কেন এটা মাস্ট বি হইলো না, কেন এটা ওয়াজ হইলো না, কেন এটা মাইট বি হইলো, এটা আমরা সামনে এখন দেখবো।
আর দেখেন এটা একটা প্রশ্ন আসছে, ইট ইজ হাই টাইম উই ড্যাশ অন দ্য ম্যাটার। এখানে সঠিক উত্তর হবে ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম আছে, আমরা জানি ইট ইজ হাই টাইম থাকলে এখানে কি হয়, এখানে পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে সঠিক উত্তরটা হবে ইট ইজ হাই টাইম উই অ্যাক্টেড অন দ্য ম্যাটার। দ্য পুলিশ ড্যাশ ইনফর্মড ইয়েস্টারডে। দ্য পুলিশ, তাহলে দ্য পুলিশ হচ্ছে কি প্লুরাল, সবসময় প্লুরাল হয় পুলিশ, তাহলে এখানে সঠিক উত্তর হবে আর। দ্য পুলিশ আর। এখন কথা হচ্ছে এখানে আর হবে নাকি ওয়ার হবে, ইয়েস্টারডে আছে গতকাল, তার মানে এখানে আর হবে না, সঠিক উত্তর হবে ওয়ার। দ্য পুলিশ ওয়ার ইনফর্ম ইয়েস্টারডে। আই শেল হেল্প ইউ প্রোভাইডেড ইউ অবেইড মি। এখানে প্রোভাইডেড এটা আসলে কোন ধরনের পার্টস অফ স্পিচ এটা জানতে চাইছে। এখানে প্রোভাইডেডটা হচ্ছে একটা কনজাংশন। এটা অবশ্য যখন আপনাদের কনজাংশন পড়ানো হবে তখন এটা পড়ানো হবে, জাস্ট আপাতত জেনে রাখেন। দেখেন এখানে বলছে আই শেল হেল্প ইউ, এটা হচ্ছে একটা ক্লজ, আবার ইউ ওবে মি এটা হচ্ছে একটা ক্লজ, তাইলে এই দুইটা ক্লজকে যুক্ত করেছে প্রোভাইডেড। এখানে মূলত প্রোভাইডেড ইফ শব্দটার মিনিং দিচ্ছে, যে আই শেল হেল্প ইউ ইফ ইউ ওবে মি। ঠিক আছে, তাহলে ইফ ইউ ওবে মি, এখানে ইফ শব্দটা হচ্ছে প্রোভাইডেডের জায়গাতে বসা দিলে আসলে হয় প্রোভাইডেডটা হচ্ছে একটা কনজাংশন। ওকে, আই কুডন্ট মেন্ড দ্য কম্পিউটার মাইসেলফ সো আই ড্যাশ এট এ শপ। দেখেন এই যে সো আই, তাহলে এখানে কি হবে বলেন, এখানে বলেন তো এখানে কোনটা হবে, হ্যাড ইট মেন্ডেড হবে নাকি হ্যাড ইট মেন্ড হবে, ডিড ইট মেন্ড হবে নাকি হ্যাড মেন্ডেড হবে? আচ্ছা প্রথমে আসেন, ডিড ইট মেন্ড এটা তো হবে না, হ্যাড মেন্ডেড এটাও হবে না, তাহলে কি হবে, হ্যাড ইট মেন্ড অথবা হ্যাড ইট মেন্ডেড। তাহলে আপনি এই কম্পিউটারকে ঠিক করেছেন, তাহলে অ্যাকশনের রিসিভারকে, অ্যাকশন রিসিভার হচ্ছে দ্য কম্পিউটার, তাহলে এই ইটটা হচ্ছে অ্যাকশন রিসিভার। তাহলে আমরা জানি হেডের পরে যখন অ্যাকশন রিসিভার বসে তখন কি হয়, তখন হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তাহলে এটা হবে হ্যাড ইট মেন্ডেড। ঠিক আছে, ওকে আমরা একটু পরে রিক্যাপ করব। আমরা এখন দেখব হচ্ছে উম, আমরা আরো কিছু জিনিসপত্র দেখবো, আমরা একদম শেষ দিকে চলে আসছি, খুব বেশিক্ষণ আর হচ্ছে লাগবে না। দেখেন আই এম লুকিং ফর সামওয়ান হু ড্যাশ প্লে দ্য পিয়ানো, হু এবল টু প্লে দ্য পিয়ানো, হু ইজ এবল প্লে দ্য পিয়ানো, ক্যান বি এবল টু প্লে পিয়ানো নাকি ক্যান প্লে পিয়ানো? সঠিক উত্তর হবে আই এম লুকিং ফর সামওয়ান হু ক্যান প্লে পিয়ানো। এখন এখানে এবল টু কেন হবে না, কারণ এবল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটার আগে একটা ইজ লাগবে। আচ্ছা তাহলে এখানে তো ইজ আছে, তাহলে কেন হবে না, কারণ এবল টু, এবলের পরে একটা টু লাগবে, এই কারণে হবে না। আর ক্যান বি এবল টু কেন হবে না, কারণ ক্যান বি এবল আসলে হয় না, ক্যান বি এবল এটা হচ্ছে রং একটা ফ্রেজ, এই কারণে এখানে সঠিক উত্তর হবে ক্যান। তাহলে আই এম লুকিং ফর সামওয়ান হু ক্যান প্লে দ্য পিয়ানো। উই ওয়ার্কড হার্ড সো দ্যাট উই, সো দ্যাট উই ক্যান, কুড নাকি মে, সো দ্যাট উই কুড সাকসিড। কেন, কারণ এই সো দ্যাট এর পরে এই যে সো দ্যাট এই ওয়ার্ড আছে এখানে, ওয়ার্ক হার্ড, তাহলে ওয়ার্ড হচ্ছে এটা পাস্ট টেন্স, তাহলে এই সো দ্যাট এর পরেও কিন্তু পাস্ট টেন্সই হবে, তাহলে সঠিক উত্তর হবে কুড। উই ওয়ার্ক হার্ড সো দ্যাট উই কুড সাকসিড। ঠিক আছে, তাহলে মনে রাখবেন যে ক্যানের পরে ভার্বের বেস ফর্মটা বসে, এবং ক্যান দিয়ে কি বোঝায়, ক্যান দিয়ে বোঝায় হচ্ছে ক্ষমতা, সামর্থ্য, যোগ্যতা, এগুলো বোঝায় ক্যান দিয়ে। যেমন করিম ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। ওকে, এবার আসেন কুড। ক্যানের পাস্ট ফর্মটা কুড, তবে কুড আলাদা করে সে আলাদা করে হচ্ছে মোডাল ভার্ব হিসেবে বসে। তাহলে দেখেন কুড দিয়ে কি বোঝায়, কুড দিয়ে অ্যাবিলিটি, তারপরে হচ্ছে যেমন হি কুড ডু দ্য ওয়ার্ক, সে কাজটা করতে পারতো, এটা মনে হচ্ছে অতীতের যোগ্যতা, অতীতে সে করতে পারতো, এখন এখন সে চিন্তা করতেছে, এখন সে সেটা করে নাই। ইফ ইউ স্টাডি হার্ড ইউ কুড ইমপ্রুভ ইউর গ্রেডস সিগনিফিকেন্টলি, যদি তুমি ভালো পড়াশোনা করতে তাহলে তুমি তোমার গ্রেড বাড়াইতে পারতে। ঠিক আছে, তাহলে অতীতের কোনো যোগ্যতা থাকলে সেটা আমরা কুড দিয়ে প্রকাশ করতে পারি। কোনো ধরনের রিকোয়েস্ট যদি আমরা করতে চাই, কুড ইউ হেল্প মি টু ডু দ্য সাম, তুমি কি আমাকে এই সামটা করতে সাহায্য করতে পারবে, তাহলে এটা একটা বিনীত অনুরোধ, বিনীত অনুরোধের ক্ষেত্রে আমরা কুড ব্যবহার করতে পারি। ওকে, কুড হ্যাভ। কুড হ্যাভ হচ্ছে যে অতীতে আপনি কোনো কাজ পারতেন কিন্তু করেন নাই, এক্ষেত্রে আমরা কুড হ্যাভ ব্যবহার করতে পারি। কুড হ্যাভের ব্যবহারটা আমরা একটু আগে একটা জায়গায় দেখেছিলাম, কোন জায়গায় দেখেছিলাম, ওই যে পাস্টের উইশের ক্ষেত্রে, এখানে কিন্তু সেটাই বলা হয়েছে, অতীতে আপনি কোনো কাজ করতে পারতেন, অতীতে কোনো একটা উইশ আপনি করতেছেন যেটা আপনি করতে পারতেন কিন্তু আপনি করেন নাই, সেক্ষেত্রে আপনি কুড হ্যাভ ব্যবহার করতে পারতেন। যেমন আই কুড হ্যাভ হেল্প দ্য পুয়ার, আমি গরিবদেরকে সাহায্য করতে পারতাম। হি কুড হ্যাভ টেকেন দ্য ট্রেন আর্লিয়ার, সে আগেই ট্রেনটা ধরতে পারতো। সামডেজ সায়েন্টিস্ট উইল ড্যাশ ফাইন্ড এ কিউর ফর ক্যান্সার, তাহলে এখানে কি হবে, সামডে সায়েন্টিস্ট উইল বি এইবল, উইল বি এইবল, তাহলে দেখেন এখানে বি আছে, এবল আছে, এরপরে টু আছে, এই কারণে এটা সঠিক উত্তর। সামডে সায়েন্টিস্ট উইল বি এইবল টু ফাইন্ড এ কিউর ফর ক্যান্সার। এখন আসেন ক্যান বনাম হচ্ছে বি এবল টু। ক্যান মানেও যে অর্থ প্রকাশ করা হয়, আবার বি এবল টু হচ্ছে একই অর্থ প্রকাশ করা যায়, কিন্তু এর মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্য জায়গাটা হচ্ছে ক্যান, এই ক্যানকে আপনি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে ব্যবহার করতে পারবেন না, ক্যানকে কেবল প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা যায়। সরি, ক্যানকে
এই প্রেজেন্ট পারফেক্ট এবং ফিউচার টেন্স ছাড়া বাকি সবকিছুতেই মোটামুটি আপনি ব্যবহার করতে পারবেন। আবার হচ্ছে তবে আবার ইয়েতে যায় না, যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস ওইগুলোতে যায় না, তবে স্পেসিফিক ভাবে এই প্রেজেন্ট পারফেক্ট এবং ফিউচার টেন্স এগুলোতে আপনি ক্যান ব্যবহার করতে পারবেন না, কিন্তু এগুলোতে আপনি বি এবল টু ব্যবহার করতে পারবেন। যেমন দেখেন, আই হ্যাভ বিন এবল টু ফিনিশ অল মাই ওয়ার্ক অন টাইম দিস উইক। তাহলে আই হ্যাভ বিন এবল টু, তাহলে এখানে ক্যান অর্থ যেই কথা, বি এবল টু অর্থ একই কথা, কিন্তু এখানে প্রেজেন্ট পারফেক্ট থাকা আপনি এখানে ক্যানটা ইউজ করতে পারছেন না। এগুলা আপনি চাইলে স্কিপ করতে পারেন, হ্যাঁ, এগুলো হচ্ছে নাইস টু নোটাই পড়াশোনা, কারণ এগুলো থেকে পরীক্ষাতে খুবই কম প্রশ্ন আসে। আচ্ছা, তাহলে বি এবল টুর কয়েকটা ফর্ম এখানে দেখানো হয়েছে। ডেসপাইট দ্য চ্যালেঞ্জেস দ্য টিম ওয়াজ এবল টু কমপ্লিট দ্য প্রজেক্ট অন টাইম। ওকে, এখানে আসলে উইল এবং উড। উইল হচ্ছে ফিউচারের কোনো ঘটনা বোঝানো হয়, ভবিষ্যতের কোনো ঘটনা। আর উড দিয়ে কি কি বোঝানো হয়? উড দিয়ে আপনি বিনীত অনুরোধ বোঝাইতে পারেন, পাস্টের হ্যাবিট বোঝাইতে পারেন। যেমন উড ইউ গিভ মি এ পেন, তুমি কি আমার একটা কলম দিবে? আই উড ওয়াচ এ লট অফ টিভি, আমি আগে অনেক টিভি দেখতাম, এখন দেখি না। দ্য ড্রেস ডাজন্ট স্যুট ইউ, ইউ ড্যাশ বাই অ্যানাদার। তাহলে এখানে কি হবে? ইউ শুড বাই অ্যানাদার। দ্য ড্রেস, এই ড্রেসটা তোমাকে স্যুট করছে না, তোমাকে মানাচ্ছে না, তোমাকে আরেকটা কিনতে হবে, তাহলে ইউ শুড, তোমার একটা কিনা উচিত। তাহলে উচিত অর্থে আমরা শুড ব্যবহার করতে পারি, উইল উড কুড এগুলো না, আমরা শুড ব্যবহার করব। উই ড্যাশ অলওয়েজ বি ওপেন টু নিউ আইডিয়াস, আমাদের সবসময় নতুন আইডিয়াকে স্বাগতম জানানো উচিত, সবসময় উন্মুক্ত থাকা উচিত নতুন আইডিয়ার জন্য। তাহলে কি হবে? উই শুড অলওয়েজ, আমাদের উচিত, আমাদের করা উচিত, উই শুড অলওয়েজ ওপেন, উই শুড অলওয়েজ বি ওপেন টু নিউ আইডিয়াস। ওকে, শুড প্লাস হচ্ছে ভার্বের V1, ইউ শুড ডু দ্য ওয়ার্ক নাও, শুডের পরে ভার্বের বেস ফর্ম বসবে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন, বর্তমানে কোনো কাজ করতে থাকা উচিত, মানে এই কাজটা এখন চলমান রাখা উচিত এই মুহূর্তে, সেক্ষেত্রে আমরা শুড বি প্লাস হচ্ছে ভার্বের সাথে আইএনজি দিতে পারি। যেমন ইউ শুড বি রিডিং নাও, তোমার এখন পড়াশোনা করা উচিত। আচ্ছা, এরপর দেখেন যে প্রিন্সিপাল ক্লজের ক্ষেত্রে অ্যাডভাইস, অর্ডার এগুলো তো আমরা অলরেডি দেখেছি। এটা আমরা কোথায় দেখেছি আপনার মনে আছে? দেখেন তো, কিছু মনে পড়ে কিনা? অ্যাডভাইস, অ্যাগ্রি, বেগ, কমান্ড, ডিমান্ড, রিকমেন্ড, রিকোয়েস্ট, সাজেস্ট, আর্জ, অর্ডার, এরপরে ডেট, এরপরে সাবজেক্ট। কোনটা? হ্যাঁ, অনেকের হয়তো মনে পড়েছে সাবজাংটিভ। সাবজাংটিভ, ঠিক আছে। তো সাবজাংটিভের এই ব্যাপারটা হচ্ছে আপনার সাবজাংটিভ, আমরা দেখেছি সাবজাংটিভের পরের যে ক্লজটা সেখানে আমরা ভার্বের বেস ফর্মটা বসাই। তবে ভার্বের বেস ফর্ম ছাড়াও আরেকটা ফর্মও বসানো যায়। যদি অপশনে কোনোদিন দেখেন ভার্বের বেস ফর্মটা নাই, তাহলে মনে রাখবেন এটা হবে মূলত শুড প্লাস ভার্বের বেস ফর্ম। যেমন আই অর্ডার দ্যাট, আমি অর্ডার করলাম, দ্য ড্রাইভার শুড কিপ দ্য কার লক। তাহলে এখানে বাক্যটা হওয়ার কথা ছিল এরকম, আই অর্ডার দ্যাট দ্য ড্রাইভার কিপ দ্য কার লকড, কিপ দ্য কার লকড এটা হওয়ার কথা ছিল, কিন্তু এখানে আমরা শুড দিয়েছি। এখন প্রশ্ন আসতে পারে যে যদি অপশনে দুইটাই থাকে, যদি অপশনে দুইটাই থাকে, মানে ধরেন অপশনে একা থাকলো শুড কিপ, আবার অপশন দুইয়ে থাকলো কিপ, এখানে আপনি কোনটা দিবেন? এখানে আপনি দিবেন হচ্ছে কিপ, যদি অপশন দুইটাই থাকে। কিন্তু যদি অপশনে কিপ না থাকে তাহলে আপনি শুড কিপ দিবেন, ঠিক আছে? তবে দুইটাই সঠিক হয়। ওকে, এটা তো আমরা দেখেছি। এখন আসেন আই সাজেস্টেড দ্যাট, সাজেস্টেড এটা তো আমরা জানি, আই সাজেস্টেড দ্যাট এখানে কি হবে? আই সাজেস্টেড দ্যাট হি মাস্ট টেক লিগাল অ্যাডভাইস, নাকি হি শুড টেক লিগাল অ্যাডভাইস। একটু আগে আমরা দেখেছি যে যদি সাজেস্টেড দ্যাট এটার পরে যদি ভার্বের বেস ফর্মটা না হয় তাহলে অবশ্যই শুড বসবে, তাহলে সঠিক উত্তর হবে হি সাজেস্টেড দ্যাট হি শুড টেক লিগাল অ্যাডভাইস। দেখেন এখানে কিন্তু মনে হয় মাস্টটাও মনে হয় যেন হয় যে তার লিগাল অ্যাকশন নেওয়া উচিত, কিন্তু এই যে এখানে সাজেস্টেড দ্যাট আছে, এটা হচ্ছে একটা সাবজাংটিভ, তাহলে সাবজাংটিভ হইলে আমরা সেখানে শুড বসাইতে পারি অথবা ভার্বের বেস ফর্মটা বসাবো। ওকে, চিলড্রেন ড্যাশ টু রিকোয়েস্ট দেয়ার প্যারেন্টস, চিলড্রেন ওথ টু। দেখেন এখানে চিলড্রেন এই টুটা যদি না থাকতো তাহলে এখানে কিন্তু শুড হইতে পারতো, তারপরে মাস্ট হইতে পারতো, ঠিক আছে? কিন্তু এখানে এই টু থাকাতে ঝামেলা হয়ে গিয়েছে, তাহলে এখানে সঠিক উত্তর হবে ওথ টু, চিলড্রেন ওথ টু রেসপেক্ট দেয়ার প্যারেন্টস, ঠিক আছে? আর তাহলে এখানে সঠিক উত্তর হবে ওথ টু। কেন? কারণ এই টুটা হচ্ছে, টু এবং ওথ এই দুইটাই হচ্ছে একটা, তাহলে ওথ টু কখন? শুডের পরিবর্তে উচিত অর্থে আমরা ওথ টুটা ব্যবহার করতে পারি। যেমন স্টুডেন্টস ওথ টু স্টাডি রেগুলারলি টু অ্যাচিভ গুড গ্রেডস, তাদের নিয়মিত পড়াশোনা করা উচিত। আচ্ছা, দে ড্যাশ অ্যাট লিস্ট অ্যান আওয়ার অ্যাগো, এখানে কোনটা হবে? এখানে হবে দে মাইট হ্যাভ অ্যারাইভড, দে মাইট হ্যাভ অ্যারাইভড অ্যাট লিস্ট অ্যান আওয়ার অ্যাগো, তারা মনে হয় 1 ঘন্টা আগেই পৌঁছে গিয়েছে। তাহলে এখানে মাইট হ্যাভ অ্যারাইভটা হচ্ছে কেন হইলো? মাইট হ্যাভ অ্যারাইভটা এখানে
কি অর্থ মিন করছে, কেন উড টু অ্যারাইভ, শুড অ্যারাইভ, মাস্ট হ্যাভ অ্যারাইভ হলো না। আচ্ছা দেখেন, আমরা এখন দেখবো মে এবং হচ্ছে মাইট। মে মাইট দিয়ে কি বোঝায়? মে মাইট দিয়ে বোঝায় হচ্ছে যে হতে পারে বা একটা পসিবিলিটি আছে, অথবা পারমিশন, প্রেয়ার, এগুলো অর্থে আমরা মে ব্যবহার করতে পারি। যেমন হি মে কাম হিয়ার টুডে, সে আজকে আসতে পারে, সম্ভাবনা আছে। মে আই কাম ইন, আমি কি আসতে পারি, তাহলে এটা অনুমতি। মে ইউ লিভ লং, তুমি 1000 বছর বাঁচো, তুমি অনেক বছর বাঁচো, তাহলে এটা হচ্ছে প্রেয়ার। আর মাইট আমরা কোথায় ইউজ করতে পারি? মাইট আমরা ইউজ করতে পারি পসিবিলিটি, সম্ভাবনা, সাজেশন, প্রস্তাবের ক্ষেত্রে। যেমন হিজ স্টেটমেন্ট মাইট বি ট্রু, তার প্রস্তাবনা সত্য হইলেও হইতে পারে। এখানে আমরা এখানে মাইট বি পরিবর্তে আপনি মে বিও বলতে পারেন, হিজ স্টেটমেন্ট মে বি ট্রু, ইউ মাইট গো দেয়ার, তোমার সেখানে যাওয়া দরকার বা তুমি সেখানে যেতে পারো। তাহলে এখানে এটা হচ্ছে একটা প্রস্তাব, ঠিক আছে। তাহলে হি হ্যাজ বথ আ টিকেট, তাহলে দেখেন এখানে সম্ভাবনা অর্থে আমরা মাইট বসাইতে পারি। এই কারণে এখানে এই যে দেখেন এই জায়গাটাতে মাইট হয়েছে, যে জায়গাটাতে মাইট হয়েছে, দে ড্যাশ অ্যাট লিস্ট অ্যান আওয়ার এগো, তারা হয়তো 1 ঘন্টা আগেই পৌঁছে গিয়েছে। আপনি জানেন না 1 ঘন্টা আগে পৌঁছেছে কিনা, কিন্তু আপনি বলতেছেন যে 1 ঘন্টা আগে হয়তো পৌঁছে গিয়েছে। আচ্ছা, এরপর দেখেন মে এবং হচ্ছে মাইট, এটা তো দেখলাম মে মাইট। এরপরে আমরা দেখবো হচ্ছে এইটা, হি হ্যাজ বট আ টিকেট, সে একটা টিকিট কিনেছে, হি ড্যাশ কাম টুডে, তাহলে এখানে কি হবে? হি মে কাম টুডে, সে একটা ক্রিকেট কিনছে, তাহলে সে আজকে আসতে পারে। এখানে মাইট কেন হইলো না? কারণ এখানে আছে হ্যাজ বট আর এখানে আছে টুডে, তাহলে প্রেজেন্ট টেন্স বোঝানো হচ্ছে, তাহলে এখানে মে হচ্ছে এই কারণে। ওকে, গুড ফ্রেন্ডস ড্যাশ লিসেন টু ইচ আদার, তাহলে গুড ফ্রেন্ডস এটা কি হবে? গুড ফ্রেন্ডস মাস্ট লিসেন টু ইচ আদার। এখানে যদি শুড থাকতো তাহলে কিন্তু শুডও হইতে পারতো। গুড ফ্রেন্ডস শুড লিসেন টু ইচ আদার এবং গুড ফ্রেন্ডস মাস্ট লিসেন টু ইচ আদার, দুইটাই হয়। আচ্ছা, তাহলে আসেন মাস্টের পরে কি হয়? মাস্টের কোন কোন জায়গায় ইউজ করি আমরা মাস্ট? নিশ্চয়তা, অবলিগেশন, ডিটারমিনেশন, এইগুলোর ক্ষেত্রে আমরা মাস্ট ইউজ করি। হি মাস্ট বি এ গুড বয়, ইউ মাস্ট অব ইউর টিচার, তাহলে হি মাস্ট বি গুড বয়, সে নিশ্চয়ই একটা ভালো ছেলে। ইউ মাস্ট অব ইউর টিচার, তোমার অবশ্যই টিচারকে অবে করা উচিত। আই মাস্ট সি হিম পানিশড, দেখেন আই মাস্ট সি হিম পানিশড। মাস্ট নট কোথায় বসায়? নিষেধ ক্ষেত্রে বা কোন ধরনের ফরবিট করা, হ্যাঁ, প্রহিবিট করা, এগুলোর ক্ষেত্রে আমরা মাস্ট নট বসাইতে পারি। যেমন ইউ মাস্ট নট গো দেয়ার, তোমার সেখানে যাওয়া একদমই উচিত না। এখন আসেন এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, সেটা হইলো এখানে এখানে বলছে দ্য চিলড্রেন ড্যাশ বি ব্যাড বাই 5 p.m. দেয়ার স্কুল বিগিনস আর্লি, দ্য চিলড্রেন ড্যাশ বি ইন ব্যাড বাই 9 p.m. দে স্কুল বিগিনস ভেরি আর্লি। এখানে অপশনগুলো হচ্ছে উড রাদার, হ্যাড বেটার, মাস্ট এবং অথবা নান অফ দেম। এখানে সঠিক উত্তর কোনটা হবে? উড রাদার কি হবে? না, উড রাদার হবে না। হ্যাড বেটার, না হ্যাড বেটার হবে না। তাহলে কি হবে? তাহলে উত্তর হচ্ছে মাস্ট। দ্য চিলড্রেন মাস্ট বি ইন বেড বাই 5 p.m. দেয়ার স্কুল বিগিনস ভেরি আর্লি। এখানে মাস্ট কেন হইলো? মাস্ট হওয়ার একটা কারণ হচ্ছে যেহেতু তাদের আগামীকালকে তাড়াতাড়ি স্কুল শুরু হবে, তাইলে তাদের অবশ্যই শুয়ে যাওয়া উচিত। মনে রাখবেন, এইরকম যদি যুক্তি থাকে যে কেন এই কাজটা করা উচিত, এরকম যদি লজিক থাকে, তাহলে সেখানে অবশ্যই মাস্ট হবে। আরেকটা এক্সাম্পল দেখেন, দেয়ার আর নো লাইট অন অ্যান্ড নো ওয়ান আনসার্স দ্য ডোর বেল, কোনো লাইটও জ্বালানো নাই এবং কোনো ডোর বেলেও কেউ কলিং বেলেও সাড়া দিচ্ছে না। তাহলে কি এখানে আমি কি সিদ্ধান্তে আসতে পারি? দে মাস্ট নট বি হোম, তারা মেবি বাড়িতে নাই। তাহলে এরকম জানা তথ্যের উপর ভিত্তি করে যখন কোনো নিশ্চিত অনুমান করা হয় তখন সেখানে আপনি মাস্ট বসাইতে পারেন। আর যদি বর্তমানে কোনো কাজের চলমান কাজের নিশ্চয়তা প্রদান করা হয়, সেক্ষেত্রে মাস্ট বি এবং এরপরে ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করা যেতে পারে। যেমন দ্য লাইন ইজ বিজি, সামওয়ান মাস্ট বি ইউজিং দ্য টেলিফোন নাও, দ্য লাইন ইজ বিজি, এই লাইনটা এখন ব্যস্ত, কেউ অবশ্যই এটা ব্যবহার করছে। সামওয়ান মাস্ট বি ইউজিং দ্য টেলিফোন নাও, ঠিক আছে। ওকে, এরপরে দেখেন যে দ্য জেনারেল পাবলিক ড্যাশ এ লার্জ নাম্বার অফ কম্পিউটার্স নাও অ্যাজ দ্য প্রাইসেস আর ডিক্রিজিং। এটা কি হবে? জেনারেল পাবলিক, সাধারণ জনগণ কি করছে? তারা লার্জ নাম্বার অফ কম্পিউটার কিনছে, অ্যাজ দ্য প্রাইসেস আর ডিক্রিজিং, কারণ এইখানে কারণ হচ্ছে কি, প্রাইস কমছে। তাহলে কি হবে? তাহলে এখানে হবে দ্য জেনারেল পাবলিক মাস্ট বি বাইং, তারা নিশ্চয়ই কিনছে, এখন এই মুহূর্তে কিনছে, কারণ যেহেতু দাম কম। ওকে, আর জানাতর ভিত্তি করে অতীতের কোনো নিশ্চিত অনুমান করা বোঝাতে আমরা মাস্ট এরপরে হচ্ছে হ্যাভ প্লাস ভি3 বসাবো। যেমন আই হ্যাভ লস্ট মাই ফোন পার্স, আমি আমার পার্সটা হারিয়ে ফেলেছি। আই ড্যাশ ইট সামহোয়ার, তাহলে আপনি আপনার পার্সটা হারিয়ে ফেলেছেন, তাহলে এখানে নিশ্চিত, এই তথ্যটা নিশ্চিত, তাহলে এখানে কিছু একটা হবে। কি হবে? দেখেন অপশনগুলা, মাস্ট হ্যাভ ড্রপড, মাস্ট বি ড্রপড, মাস্ট ড্রপড, মাস্ট বি ড্রপ। তাহলে মাস্ট ড্রপ হবে না, কারণ অতীতের ঘটনা বোঝানো হচ্ছে। মাস্ট বি ড্রপও হয় না, মাস্ট বি ড্রপড হবে অথবা মাস্ট হ্যাভ ড্রপড হবে। তাহলে একটু আগে আমরা দেখেছিলাম যে অতীতের কোনো এরকম কিছু বোঝানো হলে সেক্ষেত্রে আমরা
মাস্টের পরে হ্যাভ দিয়ে তারপরে হচ্ছে V3 ফর্মটা বসে, তাহলে সঠিক উত্তর হবে মাস্ট হ্যাভ ড্রপড। ঠিক আছে, অল সিটিজেন্স ড্যাশ দেয়ার ট্যাক্সেস, তাহলে এখানে কি হবে? অল সিটিজেন্স হ্যাভ টু পে, করা উচিত, হ্যাভ টু পে, পে করা উচিত, তাহলে সঠিক উত্তর হবে হ্যাভ টু পে, অল সিটিজেন্স হ্যাভ টু পে দেয়ার ট্যাক্সেস। Yesterday we had dash 20 minutes for a bus. We had to wait. We had to wait 20 minutes. আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে। তাহলে এরকম হ্যাভ টু, এটা দিয়ে কি বোঝায়? বাধ্যবাধকতা। বাধ্যবাধকতা যদি বোঝায় সেক্ষেত্রে আমরা হ্যাভ টুটা ব্যবহার করতে পারি। ঠিক আছে, তাহলে এগুলো ছিল মোটামুটি ইজি জিনিস। আমি একটু ফাস্ট গিয়েছি কারণ এগুলো সাধারণত পরীক্ষাতে কমই আসে এই কারণে। কিছু কিছু জায়গায় ভার্বের সাথে আইএনজি বসে, যেমন কোন কোন জায়গায় আইএনজি বসে, যেমন ধরেন যে যদি আপনার দ্বিরুক্তি বোঝায়, যেমন সে নাচতে নাচতে চলে গেল, শি ওয়েন্ট ড্যান্সিং, ওয়েন্ট এওয়ে ড্যান্সিং, নাচতে নাচতে চলে গেল, সেক্ষেত্রে আমরা দ্বিরুক্তি বসাইতে পারি। আবার টু ছাড়া, টু ছাড়া সব প্রেপোজিশনের পরে, টু ছাড়া যে কোনো প্রেপোজিশনের পরে আমরা আইএনজি যুক্ত করতে পারি। তারপর হোয়াইল, হোয়াইলের পরে যদি সাবজেক্ট না থাকে, ভার্ব থাকে সরাসরি, তাহলে সেটার সাথে আমরা আইন যুক্ত করতে পারি। তারপর উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাডমিটেড টু, প্রায়র টু, এগুলোর পূর্বে এগুলোর পরে আমরা ভার্বের সাথে আইএনজি বসাই। ওকে, এই যে ফ্রেজগুলা বি ইউজ টু, কনফেস টু, উইথ এ ভিউ টু, অবজেক্ট টু, গেট ইউজ টু, এগুলোর পরে সবসময় ভার্বের সাথে আইএনজি বসে, এগুলো আমরা অলরেডি দেখেছি। তারপর ক্যান নট হেল্প, উড ইউ মাইন্ড, ওর্থ, ইট ইজ নো গুড, এগুলোর পরে সবসময় ভার্বের সাথে আইএনজি বসে। তারপরে কিছু কিছু ভার্ব আছে যেগুলোর পরে ভার্ব বসলে সরাসরি আইএনজি বসে, যেমন অ্যাডমিট, কনসিডার, ডিসলাইক, এনজয়, এক্সকিউজ, ইমাজিন, ডিলে, ফিনিশ। তবে আপনি এটা আপাতত সহজভাবে মনে রাখবেন, সেটা হচ্ছে যে কোনো একটা কোনো একটা ভার্ব যদি আপনার ডাবল ভার্ব থাকে, ঠিক আছে, যদি ডাবল ভার্ব থাকে কোনো জায়গাতে, যদি ডাবল ভার্ব থাকে, তাহলে প্রথম ভার্বের পরের যে ভার্বটা, সেই ভার্বটার সাথে হচ্ছে আইএনজি যুক্ত হয়। ঠিক আছে, সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। ওকে, তাহলে এই ভার্বগুলোর পরেও সবসময় হচ্ছে আইএনজি যুক্ত হবে। তো দেখেন, ইউ শুড অ্যাভয়েড মেনশনিং হিজ ডিভোর্স, ইউ শুড অ্যাভয়েড মেনশনিং, তাহলে দেখেন মেনশন ছিল, মেনশন থেকে হয়ে গিয়েছে মেনশনিং। শি কুডন্ট স্ট্যান্ড বিং কেপ্ট ওয়েটিং, তাহলে দেখেন বি, বি এর পরে হচ্ছে আইএনজি হয়েছে, বিইং হয়েছে। হি কমপ্লিটেড রাইটিং দ্য রিপোর্ট, হি ডিলেড টেলিং হার দ্য নিউজ, হি ডিনাইজ অ্যাটেম্পটিং, অ্যাটেম্পটের পরে আইএনজি হয়েছে, অ্যাটেম্পটিং হয়েছে। তাহলে এই জিনিসগুলো একটু মোটামুটি দেখলে বুঝবেন। মেইন জিনিসটা মাথায় রাখবেন যে যদি দুইটা ভার্ব থাকে তাহলে সেকেন্ড যে ভার্বটা, সেই ভার্বটার সাথে সাধারণত আইএনজি যুক্ত হয়। এই জাস্ট এই সিম্পল কথাটা মনে রাখবেন। যেমন দেখেন আই এনজয়, এনজয়ের পরে ধরেন এখানে ব্রেকেটে, পরীক্ষার হলে ব্রেকেটে থাকলো প্লে, শূন্যস্থান পূরণে থাকলো প্লেইং, টু প্লে, তারপর হচ্ছে প্লেইড, হ্যাঁ, বিইং প্লেইড, এরকম থাকলো, তাহলে আপনি কি দিবেন? প্লেইং দিবেন, কারণ এই ভার্বের পরে সেকেন্ড যে ভার্বটা, এটা সাধারণত আইএনজি যুক্ত হয়, সাধারণত, ম্যাক্সিমাম ক্ষেত্রে আইএনজি হয়। ঠিক আছে, তো এই ছিল আপনাদের আজকে লম্বা একটা ক্লাস।